আমার কথা শোনা যাচ্ছে কি? কোনো একজন একটু কনফার্ম করুন কথা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে। তো যেমনটা স্যার বললেন, আজকে আমরা পড়বো তর্ক সংগ্রহ। এর আগে একদিন তর্ক সংগ্রহ একটু পড়া হয়েছে, আজকে আরেকটু অন্য একটু জায়গা কভার করব। তো তর্ক সংগ্রহ তো একটা একটা লাইন নিয়েই তো অনেক পড়া যায়। সেটা শাস্ত্রীয় মানে দু ধরনের পদ্ধতি হয়, একটা শাস্ত্রীয় পদ্ধতি আর একটা কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য একটা পদ্ধতি। শাস্ত্রীয় পদ্ধতিতে তো এক তর্ক সংগ্রহ করতেই 1 বছর লেগে যাবে অথবা 6 মাস লেগে যাবে, কিন্তু আমাদের কম্পিটিটিভ যে পদ্ধতিতে 4 বা 5টা ক্লাসের মধ্যে এই বইটি শেষ করতে হয়। তো আমরা সেভাবেই চেষ্টা করবো করে নেওয়ার। আর একটু আপনারা লক্ষ্য করবেন, আপনারা যারা নেট দিয়েছেন এর আগে বা প্রশ্নপত্রের সাথে ঘেঁটে দেখেছেন, এখন যেরকম প্রশ্ন হচ্ছে না, আগে সেরকম প্রশ্ন হতো না। এটা একটা কারণ আছে। কি কারণ? 2012তে এই মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস যে কোশ্চেন এই শুরু হয় 2012তে প্রবাবলি। তখন থেকে অনেকগুলো নেট হয়েছে। এইবার দেখবেন একেবারে প্রথমের দিকে প্রশ্ন খুব সহজ হতো, তারপর থেকে একটু 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 করে করে সহজ এবং কঠিন এই পরিভাষাটা একটু অন্যরকম। কিরকম কঠিন মানে আমি বলতে চাইছি যে এখন প্রশ্নটা অনেক ভেতর থেকে হয়। ভেতর থেকে প্রশ্নটা যে হয় তার জন্য একদম আপনাকে ডিপলি পড়ে যেতে হবে, প্রত্যেকটা পদের আলাদা আলাদা করে অর্থ। বিশেষ করে ন্যায়তে যেমন এই একটা লক্ষণ, তার এই পদটা না থাকলে কি হতো, এই সব করতে হবে না। শুধু ওই জায়গাটাকে আপনাকে বুঝে যেতে হবে খালি। আগে প্রশ্ন হতো যে একেবারে বইতে যেটা আছে হুবহু সেইখান থেকে যে এইটার কি, বা ওই একদম হুবহু লাইন তুলে, বা কোনো যেমন তর্ক সংগ্রহ পড়তে গেলে তর্ক সংগ্রহের প্রমাণ কতগুলো আছে, বা সেখানে বুদ্ধির লক্ষণটা কি, 4টে 5টা অপশন দিয়ে তার মধ্যে একটা লিখতে হতো। এখন কিন্তু সেই রকম প্রশ্ন হয় না। এখন ওই লক্ষণটাকে আপনাকে বুঝতে হবে, তার মধ্যে থেকে ওই ওই শব্দকে না দিয়ে অন্য কোনো শব্দ দিয়ে প্রশ্নটাকে করা হয়। মানে আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে আপনার, এইভাবে এখন পড়তে হবে। তো যাই হোক, আমরা সেভাবেই এই বইটাকে পড়ার চেষ্টা করব। আজকে আমরা যেটুকু বিষয় পড়ে ফেলার চেষ্টা করব বলে আমি প্ল্যান করেছি, সেটা হলো এইরকম। এটা প্রেজেন্ট করে আজকে আমাদের মোটামুটি আমাদের এই ক্লাসের যে যতটুকু বিষয় পড়া হবে সেটা হচ্ছে এইটা: কার্য, কারণ, কারণের লক্ষণ এবং তার বিভাগ যেগুলো আছে সেগুলো, সেই কারণের মধ্যে করণ কি, এবং সেই করণের আলোচনাতে ব্যাপার বলে একটা জিনিস আছে সেটা আসবে, সেটা কি। সেখান থেকে আমরা চলে যাব বুদ্ধি। তো এখানে একটা উকার পড়বে, বুদ্ধি, তাতে প্রমা এবং প্রমাণ। সেই প্রমা এবং প্রমাণের মধ্যে প্রথম বা জ্যেষ্ঠ প্রমা এবং প্রমাণ প্রত্যক্ষ, তার লক্ষণ এবং বিভাগ, এবং তাতে যে সন্নিকর্ষের প্রয়োজন হয় সেই সন্নিকর্ষের বিভাগ। আমরা তর্ক সংগ্রহ থেকে এই একেবারে হুবহু লাইন ধরে ধরে না পড়ে এই বিষয়গুলোকে সেখান থেকে তুলে নিলাম। তুলে নিয়ে এখান যে প্রশ্ন যেভাবে হয় সেইভাবে আমরা কনসেপ্টটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। এই এতগুলো কনসেপ্ট, এতগুলো বিষয় কিন্তু আজকে আমরা কভার করবো। ঠিক আছে? আচ্ছা, আপনাদের যে কোনো মুহূর্তে, যেই মুহূর্তে কেউ কোনো কিছু কোনো ব্যাপারে বুঝতে পারবেন না, সেটা সেই মুহূর্তে প্রশ্নটা করে ফেলবেন। বা বুঝতে পারলেন না, আরেকবার বলতে হবে, সেই মুহূর্তেই বলবেন। ঠিক আছে? দেখুন, প্রথম আমরা আসি কার্য। কার্যের একটি লক্ষণ আছে এখানে, তর্ক সংগ্রহ গ্রন্থে আছে। কার্য মানে কি? আমরা জানি কার্য মানে যেটা উৎপন্ন হয়, তাই তো? কার্য মানে যেটা উৎপন্ন হয়। তো তর্ক সংগ্রহের যে গ্রন্থ, যে লক্ষণটা লেখা আছে, সেই লক্ষণটা হলো কার্যম প্রাগভাব প্রতিযোগী। দেখুন, প্রাগভাব প্রতিযোগী অর্থাৎ প্রাগভাবের যে প্রতিযোগী হয়। প্রাগভাবের যে প্রতিযোগী হয়, আমরা জানি প্রাগভাবকে কেমন ভাবে উল্লেখ করা হয়। আপনারা কেউ বলতে পারবেন প্রাগভাবকে উল্লেখ কেমন ভাবে করা হয় ন্যায়শাস্ত্রে? ধরুন ঘটের প্রাগভাব, ঘটের প্রাগভাব আছে, তো আমরা কেমন ভাবে বলি সেটাকে? ঘটঃ ভবিষ্যতি, এইভাবে বলা হয় না? ঘটঃ ভবিষ্যতি, ঘটঃ। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ঘটঃ ভবিষ্যতি, আমরা প্রাগভাবকে এইভাবে উল্লেখ করি। অত্যন্তা ভাবকে নাস্তি এই পদের দ্বারা উল্লেখ করা হয়। অনন্যা ভাবকে ন এই পদের দ্বারা উল্লেখ করা হয়। প্রধ্বংসা ভাবকে
ধ্বস্তঃ এই পদের দ্বারা উল্লেখ করা হয়, আর প্রাগভাবকে ভবিষ্যতি এই পদের দ্বারা উল্লেখ করা হয়। তো ঘট প্রাগভাব বলতে আমরা লিখি ঘটঃ ভবিষ্যতি, এটা সমান কি ঘট প্রাগভাব, এটা সমান ঘট প্রাগভাব। ঠিক আছে, এখন প্রতিযোগী ব্যাপারটা কি না, যার অভাব সে প্রতিযোগী, এটা আমরা সবাই জানি। ঘটাভাবের প্রতিযোগী ঘট, পটাভাবের প্রতিযোগী পট, মঠাভাবের প্রতিযোগী মঠ। তো এইখানে এই যে ঘট প্রাগভাব আমরা কথা বললাম, ঘটঃ ভবিষ্যতি, এই প্রাগভাবের প্রতি প্রতিযোগী কে? এই প্রাগভাবের প্রতি ঘট। ঘট। সেই জন্য ঘট হলো কার্য। কার্য তাহলে কাকে বলবো? যেটাই প্রাগভাবের প্রতিযোগী হয়, অর্থাৎ যারই প্রাগভাব থাকে সে কিন্তু কার্য। যেটাই প্রাগভাবের প্রতি প্রতিযোগী হয় তাকে আমরা কার্য বলে বলবো। তার মানে কার্য উৎপত্তিতে কিন্তু সেই বস্তুর প্রাগভাবও কারণ হয়। যে কোনো কার্যের উৎপত্তির ক্ষেত্রে সেই বস্তুর প্রাগভাবও কারণ হয়। অর্থাৎ ঘট উৎপন্ন হতে গেলে, ঘট উৎপন্ন হতে গেলে যেমন মৃত্তিকা প্রয়োজন, দণ্ড, চক্র, কুম্ভকার এদের প্রয়োজন, তেমনি নিমিত্ত কারণ রূপে যে আমরা আমাদের সাধারণ নিমিত্ত কারণগুলোকে আমরা ধরি সেগুলো যেমন আছে, তার মধ্যে ঘট প্রাগভাবও কিন্তু কারণ। ঘট প্রাগভাবও কিন্তু কারণ, একে সাধারণ নিমিত্ত কারণের মধ্যে কিন্তু ইনক্লুডেড করা হয়েছে। তাহলে পট উৎপত্তির ক্ষেত্রে পট প্রাগভাব কারণ হবে, মঠ উৎপত্তির ক্ষেত্রে মঠ প্রাগভাব কারণ হবে। ঠিক আছে, প্রাগভাব কিন্তু কার্য উৎপত্তির ক্ষেত্রে কারণ হয়। তো কার্যের লক্ষণ তাহলে কি হলো? কার্যম প্রাগভাব প্রতিযোগী, প্রাগভাবের প্রতি যে প্রতিযোগী হয় তাকে আমরা বলবো কার্য। এই প্রসঙ্গে, কার্যের প্রসঙ্গে স্বাভাবিকভাবে কারণের জায়গা আসবে, কারণ কার্য উৎপন্ন হয় কারণ থেকে। এখন সেই কারণ তর্ক সংগ্রহের যে ফরম্যাটটা রয়েছে তাতে আগে করণের কথা আছে, তারপর কারণের কথা আছে। ঠিক আছে, এবং কিন্তু আমরা করণকে শেষে পড়ব, কারণকে আগে পড়ব। সেখানে একটা জিনিস বুদ্ধি থেকে নিয়ে আসা হচ্ছিল, তাই ওই সিকোয়েন্সে করণকে আগে বলে দেওয়া হয়েছিল। করণ মানে বলা হয়েছিল অসাধারণম কারণম করণম, তার মধ্যে যেহেতু কারণ পর্যা রয়েছে তাই ব্যাখ্যা করতে হবে কারণ কাকে বলে, তাই জন্য পরে কারণের লক্ষণকে নিয়ে এসেছেন। তো আমরা এই যে এখানে করণের লক্ষণটাকে রেখেছি, এটা আমরা পরে পড়বো, কারণটাকে আগে পড়িনি তারপরে গিয়ে পড়বো। ঠিক আছে, তো কারণ, কারণের লক্ষণ কি বলছেন না, কারণের লক্ষণ বলা হচ্ছে কার্য নিয়ত পূর্ববৃত্তি কারণম, কার্য নিয়ত পূর্ববৃত্তি কারণম। এখন দেখুন এই যে লক্ষণটা বলা হলো না, এই লক্ষণ সম্বন্ধে কিন্তু অনেক কথা বলা যায়, অনেক কথা, কিন্তু আমরা সেসবে আসবো না। আমাদের নেটের জন্য যেটুকু প্রয়োজন সেই জায়গাতে আমরা দেখুন, কার্য নিয়ত পূর্ববৃত্তি মানে কি? কার্যের প্রতি নিয়ত মানে অবশ্যম ভাবী, অনিয়ত মানে এখানে অবশ্যম ভাবিনী, অবশ্যম ভাবিনী। পূর্ববৃত্তি মানে পূর্বে থাকা, অর্থাৎ একটা কার্য উৎপন্ন হতে গেলে তার পূর্বে আবশ্যিক রূপে যাদেরকে থাকতে হয়, পূর্ববৃত্তি, বৃত্তি মানে কি? যে থাকে, বৃত্তি মানে যে থাকে। একটা কার্য উৎপন্ন হতে গেলে তার পূর্বে মানে ওই কার্য উৎপত্তির পূর্বক্ষণে আবশ্যিক রূপে যাদেরকে প্রয়োজন, যাদের থাকাটা প্রয়োজন, তাকে আমরা কারণ বলবো। ঠিক আছে, ধরুন একটা ঘট উৎপন্ন হবে, একটা ঘট উৎপন্ন হবে, সেই ঘট উৎপন্ন হতে গেলে তার পূর্বে কাদের প্রয়োজন? মৃত্তিকার প্রয়োজন। আচ্ছা, দণ্ডের প্রয়োজন, দণ্ড, দণ্ড, চক্র, তারপর যে উৎপন্ন করবে কুম্ভকার, তারপর সাধারণ নিমিত্ত কারণগুলো তো আছেই। তো এরা সব হচ্ছে কি? কারণ। এরা সব হচ্ছে কারণ, আবশ্যিক রূপে থাকতে হবে। কিন্তু দেখুন কখনো কখনো ঘট উৎপন্ন হতে গেলে অনেক সময়তে রাসব প্রভৃতি দিয়ে মাটি বয়ে নিয়ে আসা হয়, কিন্তু সেই রাসবকে আমরা সেখানে প্রযোজক বললেও কারণ বলে বলবো না। কারণ এমন নয় যে রাসবকে সেখানে প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। হয়তো আমার ঘরে যখন ঘট উৎপন্ন হচ্ছে আমি রাসব দিয়ে মাটি বয়ে নিয়ে এলাম, কিন্তু আপনাদের কারো বাড়িতে যখন ঘট উৎপন্ন হচ্ছে আপনারা হতে পারে আহ ওই লরিতে করে মাটি নিয়ে এলেন, সেখানে রাসবের কোনো প্রয়োজন নেই। তাই যেটুকু হচ্ছে অবশ্য পূর্ববৃত্তি, মানে যেটা আমার বাড়িতে ঘট উৎপন্ন হতে গেলেও লাগবে, আপনার বাড়িতে ঘট উৎপন্ন হতে গেলেও লাগবে, ইংল্যান্ডে ঘট উৎপন্ন হতে গেলেও লাগবে, সেইটাকে বলবো আমরা অবশ্যই পূর্ববৃত্তি।
সেইটুকুকেই আমরা কারণ বলে বলবো। ঠিক আছে, এখন এখানে প্রত্যেকটা এই নিয়ত পদ কেন বলা হলো, পূর্ববৃত্তি পদ কেন বলা হলো, এগুলো কিন্তু নেটে মানে জেনারেলি এই ধরনের প্রশ্ন হয় না, যে পূর্ববৃত্তি পদ না থাকলে কি প্রয়োজন হতো, সাধারণত হয় না। ঠিক আছে, কিন্তু একটা জিনিস এখানে দেখে রাখতে হবে যে এইটুকুতেই কিন্তু কারণের লক্ষণটা থেমে যায়নি। কেন থেমে যায়নি, যে দেখুন, ঘট উৎপত্তি হতে গেলে তার পূর্বে আবশ্যিক রূপে দণ্ডকে প্রয়োজন প্রয়োজন তো, কিন্তু দণ্ডের মধ্যে সবসময় দণ্ডত্ব থাকে, থাকে কিনা, দণ্ডত্ব জাতি দণ্ডের মধ্যে সবসময়ই থাকবে। তাহলে ঘট উৎপত্তির পূর্বক্ষণে আবশ্যিক রূপে দণ্ডত্ব থেকে যাচ্ছে কি যাচ্ছে না, আপনারা ভেবে বলুন, দণ্ডত্ব থেকে যাচ্ছে কি যাচ্ছে না, থাকছে, যাচ্ছে। তাহলে কি দণ্ডত্বকেও আমরা ঘটের প্রতি কারণ বলবো? কারণ কি, দণ্ডত্বও তো কার্য নিয়ত পূর্ববৃত্তি হয়ে গেল, ঘটের প্রতি নিয়ত পূর্ববৃত্তি তো দণ্ডত্বও হয়ে গেল। তাহলে কি দণ্ডত্বকে আমরা কারণ বলবো ঘটের? বলছেন না, দণ্ডত্বকে আমরা কারণ বলবো না। কিন্তু এখানে কারণ লক্ষণটার অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে, সেই অতিব্যাপ্তি বারণ করার জন্য লক্ষণটাকে একটু বাড়াতে হবে। কি বলতে হবে না, অনন্যথা সিদ্ধ নিয়ত পূর্ববৃত্তি, এই কথাটা বলতে হবে। নিয়ত পূর্ববৃত্তি তো আগে থেকেই ছিল, এর আগে অনন্যথা সিদ্ধ পদটাকে যোগ করতে হবে, অর্থাৎ অন্যথা সিদ্ধ ভিন্ন যারা তাদের, অন্যথা সিদ্ধ ভিন্ন যারা তাদেরকে বাদ দিতে হবে। ঠিক আছে, তো এই যে দণ্ডত্ব প্রভৃতি এরা অন্যথা সিদ্ধ, দণ্ডত্ব প্রভৃতি এরা অন্যথা সিদ্ধ। তার মানে অন্যথা সিদ্ধ কাকে বলে, তর্ক সংগ্রহের 3টি লক্ষণ আছে অন্যথা সিদ্ধের, তো সেইগুলোতে আমরা ঢুকবো না, সেটাতে অনেক টাইম চলে যাবে। সেখান থেকে আমাদের জিস্ট করে এইটুকু বুঝতে হবে যে যেটুকুকে স্বীকার না করলেই নয় সেইটুকুই কারণ, তার বাইরে বাকি সব অন্যথা সিদ্ধ। যেটুকুকে স্বীকার না করলেই নয় সেইটুকু কারণ, তার বাইরে বাকি সব অন্যথা সিদ্ধ। তো দণ্ডত্ব এখানে অন্যথা সিদ্ধ, তাই অন্যথা সিদ্ধ গুলোকে আমরা কারণ বলবো, অন্যথা সিদ্ধ ভিন্ন যারা নিয়ত পূর্ববর্তী তাদের আমরা কারণ বলবো। যেমন কুম্ভকার, তাই না, ঘট উৎপন্ন করছে কুম্ভকার, এখন কুম্ভকার কোথা থেকে এলো, কুম্ভকার তার পিতার থেকে এলো। তাহলে তাহলে কি আমরা এই তার পিতাকেও ঘটের উৎপত্তির প্রতি কারণ বলবো? না, বলবো না, কারণ তার পিতা এখানে অন্যথা সিদ্ধ। অন্যথা সিদ্ধ ভিন্ন যারা নিয়ত পূর্ববৃত্তি তাদেরকেই শুধু কারণ বলা হবে, তাই লক্ষণটাকে বলতে হবে অনন্যথা সিদ্ধ নিয়ত পূর্ববৃত্তিত্বম কারণত্বম। ঠিক আছে, এইটুকু আমরা এলাম। আচ্ছা, এই যে কারণ, এই কারণ কিন্তু 3 প্রকার। আমাদের ন্যায়, আমরা জানি তর্ক সংগ্রহ গ্রন্থটা ন্যায় বৈশেষিক দর্শনের প্রকরণ গ্রন্থ, এখানে কারণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সমবায়ী কারণ, অসমবায়ী কারণ এবং নিমিত্ত কারণ। সমবায়ী, অসমবায়ী এবং নিমিত্ত। প্রত্যেকটা লক্ষণ আমরা দেখি। সমবায়ী কারণ কাকে বলে? তর্ক সংগ্রহেতে লেখা আছে, ইয়ৎ সমবেতম কার্যম উৎপদ্যতে তৎ সমবায়ী কারণম। ইয়ৎ সমবেতম মানে ইয়ত্র সমবেতম, ইয়ত্র সমবেতম মানে দেখুন একটা সম্বন্ধ আছে সমবায়, ঠিক আছে, যে কোনো সম্বন্ধের একটা অনুযোগী হয় আর একটা প্রতিযোগী হয়, একটা হয় প্রতিযোগী আর একটা হয় অনুযোগী। যে কোনো সম্বন্ধের একটা হয় প্রতিযোগী একটা হয় অনুযোগী। যার সম্বন্ধ সে হয় প্রতিযোগী, যেখানে সম্বন্ধ সে হয় অনুযোগী। এই সমবায়ের ক্ষেত্রে যে প্রতিযোগী হয় তাকে বলা হয় সমবেত, আর যে অনুযোগী হয় তাকে বলা হয় সমবায়ী, সমবায়ী। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সমবায় সম্বন্ধের ক্ষেত্রে যে প্রতিযোগী হয় তাকে বলা হয় সমবেত, আর যে অনুযোগী হয় তাকে বলা হয় সমবায়ী। তার মানে সমবায় সম্বন্ধে যে আছে, সমবেত মানে সমবায় সম্বন্ধে যে আছে, আর সমবায়ী মানে সমবায় সম্বন্ধে যেখানে আছে, সমবায় সম্বন্ধে যেখানে আছে। ঠিক আছে, যেখানে আছে। আচ্ছা, আপনারা বলুন যে ঘটে ঘটত্ব থাকে কোন সম্বন্ধে? ঘটে সমবায়। আচ্ছা, এক্ষেত্রে কে সমবেত হবে আর কে সমবায়ী হবে বলুন তো?
ঘটত্ব হচ্ছে সমবেত আর ঘট হচ্ছে সমবায়ী। ঠিক, কারণ ঘটত্ব সমবায় সম্বন্ধে ঘটে আছে, তাই ঘটত্ব হলো সমবেত আর ঘট হলো সমবায়ী। দেখুন এই যে এরকম কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে যে ওই আমাদের যে অযুত সিদ্ধ পদার্থ যুগল আছে না, তার সেই পদার্থ যুগল গুলোকে দিয়ে বলে দিতে পারবে যে এর মধ্যে সমবায়ী কারা, সমবায়ী কারা। তো আপনাদেরকে সেগুলো ড্র করে লিখতে হবে। সমবায়ী, ধরুন যে এই এই কথাটা মাথায় রাখলি মানে তার পুরোটাকে কিন্তু পড়ে রাখতে হবে না, তা শুধু এই কথাটা যদি কনসেপ্টটা মাথায় থাকে যে সমবায়ী বলতে কিন্তু সমবায় সম্বন্ধে যেখানে থাকে, আর সমবেত বলতে সমবায় সম্বন্ধে যে থাকে, তাহলে কিন্তু সেই ওই উত্তরটা করে ফেলতে পারবে। ঠিক আছে, যাই হোক, তো এখানে সমবেত পদটা এলো বলে আমরা এটা বললাম। তার মানে সমবেত মানে কি, সমবায় সম্বন্ধে যেখানেই থাকে। যত্র সমবেতম মানে যেখানে সমবায় সম্বন্ধে কার্যটা উৎপন্ন হয়। যত্র সমবেতম কার্যম উৎপদ্যতে মানে যেখানে সমবায় সম্বন্ধে কার্যটা উৎপন্ন হয় সেটা হয় সমবায়ী কার্য। দেখুন ঘট, একটা ঘট উৎপন্ন হচ্ছে, এই ঘটটা কোথায় সমবায় সম্বন্ধে উৎপন্ন হয়? কপালে। এই দেখুন কপাল বলতে অ্যাকচুয়ালি মৃত্তিকার কথা বলা হচ্ছে আসলে। আগেকার দিনে বা আমি জানি না, আমি ঘট উৎপত্তি হওয়া দেখিনি, কিন্তু এটা শোনা যায় যে মৃত্তিকা থেকে দুটো আগে আলাদা আলাদা সাবস্টেন্স তৈরি করে নেওয়া হয়, তারপরে একটা চক্রের মধ্যে ওই দুটোকে জুড়িয়ে দেওয়া হয়, তারপরে ঘট উৎপন্ন হয়ে যায়। ওই যে দুটো আলাদা আলাদা ভাগ, ওই দুটোকে কপাল বলে। মৃত্তিকা থেকে নির্মিত একটা জিনিস, ওই দুটো কপালের সংযোগ করে দিলেই ঘট উৎপন্ন হয়ে যায়। তো এই ঘরটা অ্যাকচুয়ালি কোথা থেকে উৎপন্ন হচ্ছে? কপাল থেকে। কপাল বা কপালোদ্বয়, এটাকে আপনারা মৃত্তিকা বলেও বলতে পারেন, মৃত্তিকা। ঠিক আছে, তাহলে এই ঘরটা কপালে সমবায় সম্বন্ধে উৎপন্ন হয়, এই কপালে সমবায় সম্বন্ধে ঘটটা উৎপন্ন হয়, তাই ঘটের প্রতি কপালকে আমরা বলবো কি? সমবায়ী কারণ। সমবায়ী কারণ। অ্যাকচুয়ালি আপনারা যেটাকে উপাদান কারণ বলে মানেন, উপাদান মানে যেটা দিয়ে ওই কার্যটা উৎপন্ন হয়, সেই কারণটা হচ্ছে সমবায়ী কারণ। বেদান্ত বা মীমাংসা দর্শনে যেটা উপাদান কারণ বলা হয়, সেইটাই আমাদের ঘরেতে সমবায়ী কারণ। ঠিক আছে, সেটাই সমবায়ী কারণ। আচ্ছা, তাহলে আপনারা বলুন তো, পট, পটের প্রতি সমবায়ী কারণ কে হবে? মানে পট কোথায় সমবায় সম্বন্ধে উৎপন্ন হয়? তন্তুতে। তন্তুতে। তাই তন্তু হলো পটের সমবায়ী কারণ, তন্তু হলো পটের সমবায়ী কারণ। আচ্ছা, পটের মধ্যে যে রূপ আছে, পট ও রূপ, ধরুন সাদা কালারের পট, তাহলে পটের মধ্যে যে শুভ্র বর্ণ বা শ্বেত বর্ণটা উৎপন্ন হয়েছে, তার প্রতি সমবায়ী কারণ কে হবে বলুন তো? পট, তন্তু রূপ। না, তন্তু রূপ নয়, পট। পট, যে কোনো বস্তুর মধ্যে যে গুণ থাকে, ওই গুণের প্রতি সমবায়ী কারণ হয় ওই বস্তুটি বা ওই দ্রব্যটি। যে দ্রব্যে যে গুণ আছে, সেই গুণের প্রতি সমবায়ী কারণ ওই দ্রব্যটি। ঠিক আছে, কারণ আমরা জানি গুণ এবং গুণী মানে গুণ এবং দ্রব্য, তাদের মধ্যে সম্বন্ধটা কি? সমবায়। গুণ এবং দ্রব্য তাদের মধ্যে সম্বন্ধটা হলো সমবায়। তার মধ্যে গুণ সমবায় সম্বন্ধে দ্রব্যে থাকে, গুণ সমবায় সম্বন্ধে দ্রব্যে থাকে। তাহলে গুণ এবং দ্রব্যের মধ্যে কে সমবায়ী আর কে সমবেত বলুন তো? বুঝে গেল না প্রশ্নটা? গুণ আমরা কি বললাম? যে গুণ দ্রব্যে থাকে সমবায় সম্বন্ধে, তাহলে এখানে এদের মধ্যে কে সমবেত আর কে সমবায়ী? গুণ হলো গুণ সমবেত সমবেত। দ্রব্যটা আর সমবায়ী আর গুণটা হচ্ছে হ্যাঁ, সমবেত। সমবেত, দ্রব্য হলো সমবায়ী। আর গুণের প্রতি সমবায়ী কারণ হবে ওই দ্রব্য, গুণের প্রতি সমবায়ী কারণ হবে ওই দ্রব্য। তাহলে পটরূপের প্রতি সমবায়ী কারণ কে হবে? পট। পট। ব্যাস, হয়ে গেল আমাদের এটা। তাহলে যেখানে সমবায় সম্বন্ধে কার্য উৎপন্ন হয় সেটা হলো সমবায়ী কারণ। এবার যে কোনো দ্রব্যের আহ বা যে কোনো গুণের আহ গুণকে কার্য হিসেবে যদি দিয়ে দেওয়া হয়, আপনারা তার সমবায়ী কারণ বলে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, একটা কথা মাথায় রাখতে হবে, সমবায়ী কারণ কিন্তু সবসময় দ্রব্যই হয়, অন্য কিছু হয় না। সমবায়ী কারণ সব সময় দ্রব্যই হয়। দেখুন পটের প্রতি সমবায়ী কারণ তন্তু, সে কি? সে একটা দ্রব্য।
পটরূপের প্রতি সমবায়ী কারণ কি? পট, সেও একটা দ্রব্য। ঘটের প্রতি সমবায়ী কারণ কি? কপাল, সেও একটা দ্রব্য। ঠিক আছে, সমবায়ী কারণ সব সময় দ্রব্যই হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, যথা তন্তবহ পটস্য, মানে তন্তু হলো পটের প্রতি সমবায়ী কারণ। পটশ্চ স্বগত রূপাদেহে, মানে পট হলো স্বগত, মানে ওই পটের মধ্যে রয়েছে যে রূপ প্রভৃতি, তাদের প্রতি সমবায়ী কারণ। ঠিক আছে, এখানে কারো কোনো কনফিউশন নেই তো? দেখুন, তারপরে আসছি আমরা অসমবায়ী কারণে। অসমবায়ী কারণ, অসমবায়ী কারণ কাকে বলে এখানে একটু বুঝতে হবে। এখানে দু ধরনের কথা বলা রয়েছে। এখানে বলছেন कार्येण कारणेन वा सह एकस्मिन् अर्थे समवेतत्वे सति यत् कारणं तद् असमवायी कारणं। মানে কি? एकस्मिन् अर्थे समवेतत्वे सति, মানে एकस्मिन् अर्थे মানে একটি বিষয়ে সমবেতত্বে সতি, সমবেতত্বে সতি মানে সমবায় সম্বন্ধে থেকে, সমবেতত্বে সতি মানে সমবায় সম্বন্ধে থেকে, ইয়ৎ কারণম যে কারণ, তাকে অসমবায়ী কারণ বলবো। কার সহিত? কার্যের সহিত, নতুবা কারণের সহিত। এটা দুভাবে অন্বয় হবে, কার্যেন সহ একস্মিন অর্থে সমবেতত্বে সতি ইয়ৎ কারণম তদ অসমবায়ী কারণম, অথবা কারণেন সহ একস্মিন অর্থে সমবেতত্বে সতি ইয়ৎ কারণম তদ অসমবায়ী কারণম। তার মানে কার্যের সহিত একটি বিষয়ে সমবায় সম্বন্ধে থেকে যেটি ওই কার্যকে উৎপন্ন করে তাকে অসমবায়ী কারণ বলে, এটা একটা। আরেকটা লক্ষণ হচ্ছে কারণের সহিত একটি বিষয়ে থেকে, সমবায় সম্বন্ধে থেকে যেটা ওই কার্যকে উৎপন্ন করে তাকে অসমবায়ী কারণ বলে। একটা উদাহরণ দিয়ে দিলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, একটু আগে আমরা আহ ঘটের কথা পড়ছিলাম। ঘট, ঘটের প্রতি সমবায়ী কারণকে কপাল। কপাল। আচ্ছা, কার্য সবসময় তার সমবায়ী কারণে সমবায় সম্বন্ধে থাকে। ঠিক আছে, কপাল, কপাল হলো কি? সমবায়ী কারণ। এই কপালে ঘট কোন সম্বন্ধে থাকে? সমবায় সম্বন্ধে। সমবায় সম্বন্ধে থাকে, সমবায়। আচ্ছা, ওই ঘটের প্রতি অসমবায়ী কারণ হলো কপালদ্বয় সংযোগ। ওই ঘটের প্রতি অসমবায়ী কারণ হলো কপালদ্বয় সংযোগ। দেখুন, দুটো কপালকে সংযুক্ত করলে তবেই ঘট উৎপন্ন হয়, তাই কপালদ্বয় সংযোগ হলো ঘটের প্রতি কারণ। কিন্তু ওই কপালদ্বয় সংযোগ কপালে কোন সম্বন্ধে থাকে? কপালদ্বয় সংযোগ, সংযোগ ওই কপালে কোন সম্বন্ধে থাকে কেউ বলতে পারবেন? সমবায় সম্বন্ধে থাকে। কারণ সংযোগ কি? সংযোগ একটা গুণ। গুণ। সে যেখানে থাকবে, যে দ্রব্যে থাকবে, সেখানে কোন সম্বন্ধে থাকবে? সবসময় গুণ তার সমবায়। অভিজ্ঞতার সমবায় সম্বন্ধে থাকে, সমবায় সম্বন্ধে থাকে। তাহলে দেখুন, এখানে কপালদ্বয় সংযোগ সে কার্যের সহিত মানে ঘটের সহিত একই অধিকরণে, একই অর্থে সমবায় সম্বন্ধে থাকে। কপালদ্বয় সংযোগ তার কার্য যে ঘট তার সহিত, তার কার্য যে ঘট তার সহিত একই অধিকরণে সমবায় সম্বন্ধে থাকে, থাকে কিনা? কপালদ্বয় সংযোগের অধিকরণ হলো কপাল, সেই কপালে ঘট ও সমবায় সম্বন্ধে থাকে, মানে কপালে ঘট ও সমবায় সম্বন্ধে থাকে, কপালদ্বয়ের সংযোগ ও সমবায় সম্বন্ধে থাকে। তাহলে কার্যেন সহ, কার্যের সহিত ঘটের সহিত একই অধিকরণে কপালে সমবায় সম্বন্ধে থেকে কপালদ্বয় সংযোগ ঘটকে উৎপন্ন করে, তাই কপালদ্বয় সংযোগ হলো ঘটের প্রতি কারণ। কি ধরনের কারণ? অসমবায়ী কারণ। অসমবায়ী কারণ, অসমবায়ী কারণ। ঠিক আছে, আচ্ছা, আরো একটা উদাহরণ দেখি আমরা, আপনারা বলুন এবারে এটা। ধরুন পট, পটের প্রতি অসমবায়ী কারণ কে হয় বলুন তো? তন্তু সংযোগ। তন্তু সংযোগ। তন্তু সংযোগ। অসমবায়ী কারণের লক্ষণটা সেখানে মেলান। পট হলো কার্য, সেই কার্য সমবায় সম্বন্ধে কোথায় থাকে? তন্তুতে। তন্তুতে থাকে, তন্তুতে সমবায় সম্বন্ধে। ঠিক আছে, আর সেই তন্তুতেই সমবায় সম্বন্ধে কি থাকে? তন্তু তন্তু সংযোগ থাকে তো। সংযোগ। তন্তু হ্যাঁ, সংযোগ। দেখুন,
যে তন্তুতে সমবায় সম্বন্ধে পট রয়েছে মানে কার্যটা রয়েছে, সেই তন্তুতেই তন্তু সংযোগ কোন সম্বন্ধে থাকে? সমবায় সম্বন্ধে থেকে সে কি করে? ওই পটকে উৎপন্ন করে। তাই তন্তু সংযোগ হলো ওই পটের প্রতি কারণ। কি ধরনের কারণ? অসমবায়ী। অসমবায়ী কারণ। ঠিক আছে, দেখুন অসমবায়ী কারণের যে প্রথম লক্ষণটা ছিল সেটা আমরা এখানে মিলালাম, যে কার্যেন সহ মানে কার্যের সহিত। এখানে কার্য, আগের উদাহরণে 1 নম্বর উদাহরণে কার্য ছিল ঘট, 2 নম্বর উদাহরণে কার্য ছিল পট। কার্যের সহিত মানে ঘটের সহিত একই অধিকরণে কপালে থেকে কপালোদ্বয় সংযোগ ঘটকে উৎপন্ন করে। তাই কপালোদ্বয় সংযোগ হলো ঘটের প্রতি অসমবায়ী কারণ। দ্বিতীয় উদাহরণে কার্য হলো পট, সেই কার্যের সহিত একই অধিকরণে মানে তন্তুতে সমবায় সম্বন্ধে থেকে তন্তু সংযোগ পটকে উৎপন্ন করে। তাই তন্তু সংযোগ পটের প্রতি অসমবায়ী কারণ। ঠিক আছে, এবার আরেকটা লক্ষণ আছে, সেটা কি না কারণে ন সহ। কিছু কিছু উদাহরণ আছে যেখানে কার্যের সহিত একই অধিকরণে থাকতে পারে না, কিন্তু কারণের সহিত একই অধিকরণে থাকতে পারে। যেমন যেমন কি, ধরুন পটরূপ। পটরূপ কার্যটা হলো পটরূপ। ঠিক আছে, আলটিমেট কার্যটা হলো পটরূপ। পটরূপের প্রতি সমবায়ী কারণ কে? তন্তুরূপ। তন্তুরূপ কি করে হবে? একটু আগেই বলা হয়েছে, পটরূপ হলো পট একটা হবে পট। হ্যাঁ, পটরূপের প্রতি সমবায়ী কারণ হবে পট। পটরূপ কোথায় থাকে? পটে থাকে, তাই পট সমবায়ী কারণ। ঠিক আছে, পট। তাহলে পটরূপ পটে কোন সম্বন্ধে থাকে? কার্য তার সমবায়ী কারণে কোন সম্বন্ধে থাকে? সমবায়ী সম্বন্ধে। সমবায় সম্বন্ধে। তাহলে পটরূপ পটে থাকবে সমবায় সম্বন্ধে। আচ্ছা, পট সমবায় সম্বন্ধে কোথায় থাকে? তন্তুতে। তন্তুতে। তন্তুতে থাকে। তন্তুতে পট সমবায় সম্বন্ধে থাকে তন্তুতে। আচ্ছা, এই যে এখানে আলটিমেট কার্যটা কিন্তু আমরা ধরেছি পটরূপ দিয়ে। সেই কার্যের কারণ কে? পটরূপ। পটরূপের প্রতি কারণ কে? পট। তাই তো, তাই এটাকে আমরা কারণ হিসেবে ধরলাম। পটরূপের প্রতি কারণ হলো পট। সেই পট থাকে তন্তুতে। আর তন্তুতে তন্তু রূপ থাকে কি থাকে না? থাকে। থাকে। তন্তুতে তন্তুরূপ কোন সম্বন্ধে থাকে? সমবায়ী সম্বন্ধে। সমবায় সম্বন্ধে। ঠিক, সমবায় সম্বন্ধে। আমরা জানি তন্তু রূপই কিন্তু পটের রূপকে উৎপন্ন করে। তন্তুর যে রূপ, মানে ধরুন আপনি লাল কালারের সুতো দিয়ে বস্ত্র বুনছিলেন, যখন বস্ত্রটা তৈরি হয় তখন সেই বস্ত্রটার কালার কি হয়? লাল। লাল। কারণ তন্তুর কালার ছিল লাল। তাই তন্তুর রূপটাই পটরূপকে উৎপন্ন করে। তন্তুর রূপটাই পটরূপকে উৎপন্ন করে। তাই তন্তুরূপ পটরূপের প্রতি কারণ হয়। তাই তো, তন্তুরূপ পটরূপের প্রতি কারণ হয়। কিন্তু কি ধরনের কারণ? অসমবায়ী কারণ। কিভাবে অসমবায়ী কারণ হলো? না এই প্রক্রিয়াতে দেখুন, আলটিমেট কার্যটা কি? পটরূপ। তার কারণ কি? পট। সেই পটের সহিত কারণেন সহ মানে পটেন সহ একস্মিন অর্থে মানে একস্মিন বিষয়ে। কোন বিষয়ে? তন্তুতে সমবায় তত্ত্বে সতী মানে সমবায় সম্বন্ধে থেকে তন্তুরূপ পটরূপকে উৎপন্ন করে। তাই পটরূপের প্রতি তন্তুরূপ হয়ে যাবে অসমবায়ী কারণ। পটরূপের প্রতি তন্তুরূপ হয়ে যাবে অসমবায়ী কারণ। দেখুন আগের যে লক্ষণটা তার থেকে এই লক্ষণটার একটু পার্থক্য আছে, এখানে একটা স্টেপ আরো পিছাতে হয়। ঠিক আছে, যখনই ওই গুণের প্রতি অসমবায়ী কারণ দেখবো আমরা, তখনই এই ধরনের বিষয়টা আসে। দ্রব্যের প্রতি অসমবায়ী কারণে সেটা প্রথম লক্ষণটা নিলেই হয়ে যায়। গুণের প্রতি অসমবায়ী কারণই যখন আমরা মেলাবো তখন এই দ্বিতীয় লক্ষণটাকে জেনারেলি আনতে হয়। ঠিক আছে, দেখুন আবার বলছি, কারণেন সহ একস্মিন অর্থে সমবেতত্বে সতি যৎ কারণম তৎ অসমবায়ী কারণম। এখানে পটরূপ হলো আলটিমেট কার্য, তার কারণ হলো পট। তার সহিত সেই পটের সহিত একই অধিকরণে মানে পট যে অধিকরণে আছে, পট কোথায় আছে? তন্তুতে। কোন সম্বন্ধে? সমবায় সম্বন্ধে। পট যে অধিকরণে সমবায় সম্বন্ধে আছে, সেই অধিকরণে সমবায় সম্বন্ধে তন্তুরূপটা থেকে কি করে? পটরূপকে উৎপন্ন করে। তাই তন্তুরূপ হয়ে গেল পটরূপের প্রতি অসমবায়ী কারণ। বোঝা গেল কিনা সবার? হ্যাঁ স্যার। ঠিক, কারো কোনো অসুবিধা নেই তো?
তাহলে অসমবায়ী কারণের এরকম দুই প্রকার লক্ষণ আছে। দেখছে তন্তু সংযোগ পটস্য, এখানে বলা হচ্ছে যথা তন্তু সংযোগ পটস্য, মানে তন্তু সংযোগ পটের প্রতি অসমবায়ী কারণ। তন্তু সংযোগ পটের প্রতি অসমবায়ী কারণ, এখানে কিন্তু আমরা প্রথমটাকে ধরবো, প্রথম লক্ষণটাকে ধরে মেলাবো। তন্তুর রূপম পটরূপস্য, তন্তুর রূপ পটরূপের প্রতি অসমবায়ী কারণ, এখানে আমরা দ্বিতীয় লক্ষণটাকে ধরে মেলাবো। একটা কথা এখানে মাথায় রাখবেন যে অসমবায়ী কারণ কিন্তু সবসময় হয় গুণ নয়তো ক্রিয়া। অসমবায়ী কারণ হয়তো গুণ হবে নতুবা ক্রিয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা সমবায়ী কারণ পড়তে গিয়ে কি পড়েছি? সমবায়ী কারণ সবসময় কি হয়? স্যার দ্রব্য। হ্যাঁ, সমবায়ী কারণ সবসময় দ্রব্য হয়, আর অসমবায়ী কারণ সে হয় গুণ হবে নয়তো ক্রিয়া হবে, ঠিক আছে। ব্যাস, এটা হয়ে গেল, এরপরে আমরা আগাচ্ছি। এরপরে হলো নিমিত্ত কারণ, খুব সহজ। তদ উভয় ভিন্নম কারণম নিমিত্ত কারণ। তদ উভয় ভিন্নম কারণম মানে ওই সমবায়ী কারণ আর অসমবায়ী কারণ, এই দুই কারণ থেকে ভিন্ন যে কারণ, সমবায়ী কারণ আর অসমবায়ী কারণ থেকে ভিন্ন যে কারণ, তাকে আমরা বলবো নিমিত্ত কারণ। আমরা যখনই সমবায়ী কারণ এবং অসমবায়ী কারণকে বের করে ফেলবো না, নিমিত্ত কারণ বের করে ফেলা সহজ হবে। দেখুন, ঘট উৎপত্তিতে সমবায়ী কারণকে কপাল। কপাল, অসমবায়ী কারণকে কপাল সংযোগ। 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 কপাল সংযোগ। তাহলে এই দুজনকে ছাড়া ওই ঘটের উৎপত্তির ক্ষেত্রে আর যাকেই প্রয়োজন হয় সে হয়ে যাবে কি? নিমিত্ত কারণ। নিমিত্ত কারণ। ওই ঘট উৎপন্ন হতে গেলে আর কাকে প্রয়োজন হয়? দণ্ড চক্র আর কুম্ভকার। দণ্ড চক্র প্রভৃতি, দণ্ড চক্র প্রভৃতিকে প্রয়োজন হয়, তাই তারা হয়ে যাবে নিমিত্ত কারণ, ঠিক আছে। তেমনি পট উৎপত্তির ক্ষেত্রে, পটের ক্ষেত্রে সমবায়ী কারণ কাকে বললাম? তন্তু। তন্তু। অসমবায়ী কারণ তন্তু সংযোগ। তন্তু সংযোগ। সংযোগ। ব্যাস, ওই তন্তু আর তন্তু সংযোগকে ছেড়ে দিলে বাকি যা কিছু লাগে, ওই যে তাঁত বোনার যন্ত্রটা, ওই যে তুড়ি, বেমা, এগুলো ওই মাকু টাকু এইসব গুলোকে বলে। যারা তাঁত বোনা দেখেছে তারা বুঝতে পারবে। মাকু থাকে একটা, তারপরে কিছু আরো অন্যান্য জিনিসপত্র থাকে, তাদেরকে তুড়ি বেমা প্রভৃতির দ্বারা বলা হয়েছে। তো তারা সব হচ্ছে নিমিত্ত কারণ, ঠিক আছে, তারা সব হয়ে যাবে নিমিত্ত কারণ। আচ্ছা, এই যে আহ তন্তু, ধরুন পটরূপ, পটরূপ, পটরূপের প্রতি সমবায়ী কারণ কাকে বলা হলো? পট। পট। তন্তু রূপ আর পট। পটরূপের প্রতি সমবায়ী কারণ পট। 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 অসমবায়ী কারণ তন্তু রূপ। তন্তু, ঠিক, তন্তু রূপ। এদেরকে ছাড়া বাকি সবকিছু হয়ে যাবে পটরূপের প্রতি কি? নিমিত্ত কারণ। মানে যারা কারণ, পটরূপ উৎপন্ন হতে গেলে পট আর তন্তু রূপকে ছেড়ে দিয়ে বাকি যারা আছে তারা সব হয়ে যাবে নিমিত্ত কারণ, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের নিমিত্ত কারণ। বেশ, এই নিমিত্ত কারণ আবার দুই প্রকার, সাধারণ এবং অসাধারণ। সাধারণ মানে যে নিমিত্ত কারণগুলো সমস্ত কার্যের প্রতি নিমিত্ত কারণ হয়, যেমন আকাশ, কাল, আমাদের প্রাগভাব ইত্যাদি রয়েছে, এরকম আর ঈশ্বর, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের কৃতি, এগুলো সব সাধারণ। এগুলো সমস্ত যে কার্য উৎপন্ন হতে গেলেই এগুলোকে প্রয়োজন, তাই এরা সব সাধারণ নিমিত্ত কারণ। আর সাধারণ নিমিত্ত কারণ ছাড়া বাকি যে নিমিত্ত কারণ আছে তারা হয় অসাধারণ নিমিত্ত কারণ। যেমন ঘটের প্রতি দণ্ড চক্র প্রভৃতি অসাধারণ নিমিত্ত কারণ, পটের প্রতি তুড়ি বেমা প্রভৃতি হলো অসাধারণ নিমিত্ত কারণ, ঠিক আছে। এইভাবে আমরা তিন প্রকার কারণকে দেখলাম, সমবায়ী কারণ, অসমবায়ী কারণ আর নিমিত্ত কারণ। সমবায়ী কারণ খুঁজতে গেলে খুব সহজ, আমাকে শুধু দেখতে হবে যে ওই দ্রব্যটা বা ওই বস্তুটা কোথায় সমবায় সম্বন্ধে থাকে, সেটাই হয়ে যাবে সমবায়ী কারণ। আপনাকে যে কোনো একটা কার্য দেওয়া হলো, যদি বলা হয় এই কার্যের সমবায়ী কারণ কি, আপনাকে শুধু এইটা খুঁজতে হবে যে ওই কার্যটা কোথায় সমবায় সম্বন্ধে থাকে, সেটাই হয়ে যাবে সমবায়ী কারণ, ঠিক আছে। অসমবায়ী কারণ কি না, সমবায়ী কারণটাকে আগে খুঁজে নেবেন, দিয়ে ওই সমবায়ী কারণের সমবায় সম্বন্ধে থেকে যে ওই কার্যটাকে উৎপন্ন করে সেই হয়ে যাবে অসমবায়ী কারণ, ঠিক আছে। এই কনসেপ্টটা মাথায় থাকলে আপনারা যে কোনো কার্যের সমবায়ী, অসমবায়ী এবং নিমিত্ত কারণ প্রভৃতিকে বের করে ফেলতে পারবেন। আর একবার সমবায়ী কারণ আর অসমবায়ী কারণকে বের করে ফেললে
নিমিত্ত কারণ বের করে ফেলা সহজ, কারণ তদ ভিন্ন যা যে কারণ সে সবই নিমিত্ত কারণ। ঠিক আছে, তারপরে বলছেন এইবার আমরা করণের আলোচনাটা করব। তারপর বলছেন যে তদেত ত্রিবিধ কারণ মধ্যে যদ অসাধারণম কারণম তদেব করণম। এই তিন প্রকার কারণের মধ্যে যেটা অসাধারণ কারণ, এই তিন প্রকার কারণের মধ্যে যেটা অসাধারণ কারণ তাকে আমরা বলবো করণ। এখন অসাধারণের পরিভাষাটা দুই নৈয়ায়িক দুই ভাবে করেছেন। দুই নৈয়ায়িক বলতে প্রাচীন এবং নব্য। প্রাচীনরা বলেন যে অসাধারণ কারণ বলতে অ্যাকচুয়ালি এখানে বোঝা হয় ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম করণম, এটা প্রাচীনদের মত। ঠিক আছে, প্রাচীনদের মত। আর নব্যরা বলেন ব্যাপারবৎ কারণম করণম, এটা নব্যদের মত। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম করণম মানে কি? দেখুন, অযোগ মানে কি? অযোগ মানে কি? যোগ মানে সম্বন্ধ, তাহলে অযোগ মানে কি হবে? সম্বন্ধের অভাব। হ্যাঁ, অসম্বন্ধ বা সম্বন্ধের অভাব, সম্বন্ধের অভাব। আচ্ছা, তার ব্যবচ্ছেদ, অভাবের ব্যবচ্ছেদ মানে কি? ব্যবচ্ছেদ মানে নেগেট করা, নিষেধ করা, মানে অভাবটাকে নিষেধ করছে, মানে অভাব নয়। তার মানে সম্বন্ধের অভাবের ব্যবচ্ছেদ করা হচ্ছে, মানে অত্যন্ত সম্বন্ধ। তার মানে অযোগ ব্যবচ্ছেদ ইজ ইকুয়াল টু অত্যন্ত সম্বন্ধ। অত্যন্ত সম্বন্ধ কার সহিত? ফলের সহিত। ফলের সহিত, ফল বলতে এখানে কার্য, তার মানে কার্যের সহিত অত্যন্ত সম্বন্ধ যার থাকে তাকে করণ বলা হবে। কার্যের সহিত অত্যন্ত সম্বন্ধ যে কারণের থাকে তাকে করণ বলা হবে। তার মানে যে কারণের ঠিক অব্যবহিত পরে কার্যটা উৎপন্ন হয়, যে কারণের ঠিক অব্যবহিত পরেই কার্যটা উৎপন্ন হয় তাকেই আমরা করণ বলে বলবো। ঠিক আছে, ধরুন কেউ কুঠার দিয়ে গাছ কাটছে, কোনো ব্যক্তি কুঠার দিয়ে গাছ কাটছে, সেই ব্যক্তি আছে, তারপর কুঠার আছে, সেই কুঠারের মধ্যে উদ্যমন নিপতন হচ্ছে, উদ্যমন নিপতন হচ্ছে, তারপরে সেখান থেকে বৃক্ষ ছেদন হচ্ছে। তো যদি বৃক্ষ ছেদনকে আমরা এখানে কার্যরূপে ধরি, তাহলে সেই বৃক্ষ ছেদনের প্রতি এই লক্ষণ অনুসারে ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম করণম, এই লক্ষণ অনুসারে করণ কি হবে বৃক্ষ ছেদনের প্রতি? উদযাপন নিপতন। হ্যাঁ, উদ্যম না, কুঠার হবে না না, উদযাপন। উদ্যমন হ্যাঁ, নিপতন। স্যার। কেন? এই লক্ষণে কি বলা হলো? যে যার অব্যবহিত পূর্বে, অব্যবহিত পরেই কার্যটা উৎপন্ন হয়, যে কারণটার ঠিক পরেই কার্যটা উৎপন্ন হয় তাকে আমরা করণ বলবো। তাহলে এখানে কুঠার, তারপরেই কি বৃক্ষচ্ছেদন হয়ে যায়? না, কুঠারের মধ্যে আরেকটা অন্য কিছু উৎপন্ন হয়, সেটা কি? উদীয়মান নিপতন, তারপরে কারণটা ফলটা উৎপন্ন হয় বৃক্ষচ্ছেদন। তাই প্রাচীনদের মতে বৃক্ষচ্ছেদনের প্রতি করণ কে হবে না? উদীয়মান নিপতন। এটা ঠিক আছে, কারণ ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম করণম এটা তারা মানেন। কিন্তু নব্যরা বলছেন যে না, ওইটা নয়, যার অব্যবহিত পরেই ফলটা উৎপন্ন হয় তাকে করণ বলবো এমন নয়। করণ হচ্ছে সেইটা যেটা ব্যাপার ও বৎ। বৎ মানে কি? বিশিষ্ট, মানে ব্যাপার বিশিষ্ট, ব্যাপারটা যার মধ্যে থাকে সেইটা হচ্ছে করণ। ব্যাপারটা যার মধ্যে থাকে সেইটা হচ্ছে করণ। ব্যাপার কাকে বলে আমরা আসছি এক্ষুনি। এইখানে এই ক্ষেত্রে এই উদ্যমন নিপতন এটা হবে ব্যাপার, কেন হবে সেটা আমরা বলছি, কিন্তু এইটা হবে ব্যাপার। এবার বলুন তো, ব্যাপারটা কার থেকে উৎপন্ন হচ্ছে? কুঠার থেকে। তাই ব্যাপার ও বৎ বলতে কাকে ধরবো আমরা? কুঠারকে। ব্যাপারটা যার মধ্যে আছে সেই তো ব্যাপার ও বৎ। তাই এই যে ব্যাপারটা এটা আছে কুঠারের মধ্যে, তাই নব্য নৈয়ায়িকদের মতে এখানে করণটা কে হবে বৃক্ষচ্ছেদনের প্রতি? কুঠার। কুঠারটা। নব্যদের মতে এখানে করণটা হবে কুঠারটা, আর তাদের মতে ব্যাপার হয়ে যাবে উদীয়মান নিপতন। ব্যাপার ও বিশিষ্ট বলে কুঠারটা হবে করণ। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে অনেক প্রশ্ন হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রাচীনদের মতে করণটা সেই হয় যার অব্যবহিত পরেই ফলটা উৎপন্ন হয়, আর নব্যদের মতে ওই প্রাচীনরা যাকে করণ বলে বলে, নব্যরা তাকে ব্যাপার বলে বলে, আর ওই ব্যাপারটা যার থেকে উৎপন্ন হয় তাকে করণ বলে বলে। ব্যাপারবৎ কারণম করণম। এখন ওই প্রশ্ন যে তাহলে ব্যাপারটা কি? ব্যাপারের লক্ষণ বলা হচ্ছে তৎজন্যত্বে সতি
তজ্জন্য জনকো ব্যাপার। তৎ মানে কারণ, কারণ সেই কারণ থেকে জাত হয়ে, তৎ বাবার মানে কারণ, সেই কারণের জন্য যে ফল তার জনক যে হয় তাকে ব্যাপার বলে। দেখুন ব্যাপারটা কিরকম, এই যে উদ্যমন নিপতন এটা কিসের থেকে জাত হয়? এই কুঠার থেকে জাত হয় কি হয় না? হ্যাঁ স্যার, কুঠার থেকে। কুঠারকে আমরা তৎপদের দ্বারা ধরছি, তো তাহলে উদ্যমন নিপতন এটা কি হলো? তৎজন্যীয় হলো, তাই না? তৎজন্যীয় হলো কি হলো না? হ্যাঁ হ্যাঁ। আর তৎজন্যীয় কুঠারো জন্য যে বৃক্ষচ্ছেদন, সেই বৃক্ষচ্ছেদনের প্রতি উদ্যমন নিপতন জনক হয় কি হয় না? এই হ্যাঁ স্যার। হয়। এই কুঠার তো বৃক্ষচ্ছেদনের প্রতি কারণ, সেটা যেমন ধরনেরই কারণ হোক না কেন, কারণ তো বটে। তাহলে এই কুঠার থেকে বৃক্ষচ্ছেদন জাত হয় তো, তাহলে কুঠার থেকে যে বৃক্ষচ্ছেদন জাত হয় তাকে আমরা তৎজন্যীয় বলতে পারি। আর তৎজন্যীয় যে বৃক্ষচ্ছেদন, সেই বৃক্ষচ্ছেদনের প্রতি জনক হয় কি হয় না এই উদ্যমন নিপতন? জনকও হয় তো। তাই হয়। এই উদ্যমন নিপতনের মধ্যে কি রয়েছে? তৎজন্যত্বম রয়েছে, আবার তৎজন্যীয় জনকত্বম রয়েছে। যার মধ্যে তৎজন্যত্বম থাকে আবার তৎজন্যীয় জনকত্বম থাকে তাকেই আমরা ব্যাপার বলি। তার মানে যার অব্যবহিত পরেই ফলটা উৎপন্ন হয় সেইটাকে আমরা ব্যাপার বলবো। যা মানে সহজ কথা বলতে গেলে, যার অব্যবহিত পরেই ফলটা বা কার্যটা উৎপন্ন হয় তাকে আমরা ব্যাপার বলবো। ঠিক আছে? যেমন ধরুন ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় সংযোগ আছে, ইন্দ্রিয় এবং বিষয়ের সন্নিকর্ষ যেটাকে বলে সন্নিকর্ষ আছে, তারপরেই কি উৎপন্ন হয়? প্রত্যক্ষ উৎপন্ন হয়। প্রত্যক্ষ। তাহলে এই প্রত্যক্ষের প্রতি ব্যাপার কে হবে? প্রত্যক্ষ যদি ফল হয় তার প্রতি ব্যাপার কে হবে? সন্নিকর্ষ। সন্নিকর্ষ। আর করণ কে হবে নব্যদের মতে? ইন্দ্রিয়। ইন্দ্রিয়। আর প্রাচীনদের মতে করণ কে হবে? সন্নিকর্ষ। সন্নিকর্ষ। ব্যাস, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কার্য, কারণ, কারণের ত্রৈবিধ্য আর করণ, এই জিনিসটা মাথায় রেখে আমাদের আগাতে হবে। আমাদের যে আজকের প্রধান প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে প্রমা এবং প্রমাণ, সেইখানে কিন্তু এইগুলোর অ্যাপ্লিকেশন রয়েছে। ঠিক আছে? এবার সেইখানে আমরা আসি, যে এই যে এতটা পড়া হলো এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? ঠিক আছে, আমরা আগাই তাহলে। এইবারে আমাদের প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রমাণ। প্রমাণ, প্রমাণ এই যে শব্দটা, এটা প্রমা শব্দের উত্তর, সরি প্রমা শব্দ বলছি, প্রপূর্বক মি ধাতুর উত্তর কি প্রত্যয় হয়েছে? কি প্রত্যয় হয়েছে কেউ বলতে পারবেন? লিউট প্রত্যয় হয়েছে। প্রমীয়তে অনেন, প্রমীয়তে অনেন ইতি প্রমাণম। প্রপূর্বক মি ধাতু, অনেকে মা ধাতু বলেন। ঠিক আছে? প্রমীয়তে মি মা ধাতুটাকে মা ধাতু, ধাতু। হ্যাঁ মা ধাতু। তো প্রমীয়তে অনেন ইতি প্রমাণম এরকম ব্যুৎপত্তি করা হয়। ঠিক আছে? লিউট প্রত্যয় করে। তো সেখানে সেই ইউ থেকে যায়, ইউ জায়গায় অন আসে, দিয়ে প্রমাণম হয়। এসব ছাড়ুন। তো প্রমাণ মানে কি? আর প্রমায়াহ করণম, প্রমাণ মানে হলো প্রমার যে করণ, তাই তো? প্রমার প্রতি যে করণ হয় তাকে আমরা প্রমাণ বলে বলবো। প্রমার প্রতি যে করণ, স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে প্রমা মানে কি তাহলে? প্রমার প্রতি করণ, করণ আমরা অলরেডি পড়ে ফেলেছি। করণ মানে হচ্ছে দুই ধরনের মত আছে, একটা হচ্ছে ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম করণম, একটা ব্যাপারবোধ কারণম করণম। তো প্রমার প্রতি যে ফলাযোগ ব্যবচ্ছিন্ন হবে অথবা যে ব্যাপারবোধ হবে, সহজ কথায় বলতে গেলে যে অসাধারণ কারণ হবে, প্রমার প্রতি যে অসাধারণ কারণ হবে তাকে আমরা প্রমাণ বলে বলবো। এখন স্বাভাবিক প্রশ্ন আছে যে প্রমাটা কি? না, প্রমা মানে হচ্ছে যথার্থ অনুভব। যথার্থ অনুভব, আমরা জানি অনুভব দুই প্রকার, তার মধ্যে যথার্থ অনুভব আর অযথার্থ অনুভব আছে। যথার্থ যে অনুভব তাকেই প্রমা বলে বলা হয়। যথার্থ অনুভব মানে কি? যেটা যেমন তাকে সেই রূপে জানা। যেখানে ঘটত্ব আছে সেটাকে ঘটত্ব ধর্ম পুরস্কারে জানা। যে তদ্বতী তৎপ্রকারক অনুভব। তদ্বতী, তদ বলতে বিশেষণ, বিশেষণ বা প্রকারীভূত ধর্ম, অথবা প্রকারী
ভূতঃ ধর্মঃ, সেটা যেখানে আছে, ধরুন ঘটত্ব যেখানে আছে, ঘটত্ব কোথায় আছে? ঘটে, ঘটে ঘটত্ব আছে, সেই ঘটকে ঘট রূপে জানা মানে ঘটত্ব ধর্ম পুরস্কারে জানা, সেটাই হবে প্রমা। আমরা যদি ঘটকে ঘটত্ব ধর্ম পুরস্কারে না জেনে পটত্ব ধর্ম পুরস্কারে জানি, মানে অয়ম পট, ঘটকে আমরা যদি অয়ম পট বলে বলি, তাহলে সেই যে জ্ঞানটা হলো সেটা কি প্রমা হবে কি অপ্রমা হবে? অপ্রমা হবে। এর সহজ কথা হলো, যেখানে যে বিশেষণ আছে বা যেখানে যে ধর্ম আছে তাকে সেই ধর্ম পুরস্কারে জানা, সেটাই হচ্ছে যথার্থ অনুভব। এখন এই যে অনুভবের চ্যাপ্টারটা বা প্রমার চ্যাপ্টারটা, এটা কোথা থেকে এলো? তর্ক সংগ্রহের সিকোয়েন্সটা কি? সেইটা বুদ্ধি থেকে এসেছে। দেখুন, তর্ক সংগ্রহটা শুরু হয়েছে পদার্থের আলোচনা দিয়ে। সেই পদার্থের মধ্যে প্রথম পদার্থ কি? দ্রব্য। দ্রব্য। সেই দ্রব্য কত প্রকার প্রথম দিনের ক্লাসে হয়েছিল? সেই দ্রব্য নয় প্রকার। নয় প্রকার। সেই 9 প্রকার দ্রব্যের আলোচনা করা হয়েছে প্রথমে। তারপরে গুণের আলোচনা এসছে। সেই গুণ কত প্রকার? 24টা। এখন প্রত্যেক প্রকারের গুণের আলোচনা করতে 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 মাঝখানে একটা গুণ এসেছিল বুদ্ধি। বুদ্ধি, সেই বুদ্ধির লক্ষণ করা হয়েছে, আগের দিন পড়া হয়েছে। কি সেই বুদ্ধির লক্ষণ? কি? সর্বব্যবহার হেতুর গুণ বুদ্ধির জ্ঞান। সর্বব্যবহার হেতুর গুণ বুদ্ধি জ্ঞান, মানে বুদ্ধি আর জ্ঞান একই কথা। যেটাই বুদ্ধি সেটাই জ্ঞান। তার লক্ষণটা যে সর্বব্যবহার হেতু, সমস্ত ব্যবহারের যে হেতু হয়। এবার এই বুদ্ধির অনেক প্রকার ভেদ আছে, সেই প্রকার ভেদের আলোচনা করতে গিয়ে প্রমা আছে। সেই প্রকার ভেদগুলো কি কি? বুদ্ধি প্রথমত 2 প্রকার। কি কি? স্মৃতি আর অনুভব। বুদ্ধি প্রথমত 2 প্রকার, স্মৃতি আর অনুভব। স্মৃতির লক্ষণ আমরা আগের দিন পড়েছি, যে সংস্কার মাত্রজন্যম জ্ঞানম স্মৃতি, সংস্কার থেকে যে জ্ঞান জাত হয় তাকে স্মৃতি বলে। আর স্মৃতি ভিন্ন যে জ্ঞান তাকে কি বলবো আমরা? অনুভব বলবো। স্মৃতির লক্ষণ করে তারপরে স্মৃতি ভিন্ন যে জ্ঞান তাকে অনুভব বলে বলে দেওয়া হলো। এখন দেখুন, স্মৃতি অনেক সময় তার ভাগ করা হয়, আবার করা হয় না। কেন করা হয় বা করা হয় না, এটা না করলেও কোনো অসুবিধে নেই, কারণ স্মৃতির যথার্থ এবং অযথার্থীয় সেটা অনুভবের যথার্থ এবং অযথার্থের মধ্যে উপর নির্ভর করে। তাই এর এরকম ভাগ না করলেও চলে, আবার করলেও কোনো অসুবিধা নেই। অনুভব 2 প্রকার। কি কি? যথার্থ অনুভব আর অযথার্থ অনুভব। সেই যে যথার্থ অনুভব, সেই যথার্থ অনুভবেরই নাম হলো প্রমা। আর অযথার্থ অনুভব, তার নাম হলো অপ্রমা। সেই যে যথার্থ অনুভব বা প্রমা, এটা ন্যায় বৈশেষিক যে দর্শন বা তর্ক সংগ্রহে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি 4টে ভাগ? প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ। এই যে মাঝখানে ব্যাপারগুলো আছে না, এটাকে এখন আপনাদেরকে বুঝতে হবে না। এটাকে আমরা প্রত্যেকটা যখন পড়বো তখন সেগুলোর আলোচনা করে দেবো যে কি করে এগুলো হচ্ছে। এটাকে এখন এটার দিকে ধ্যান না দিলেও হবে। শুধু প্রমা আর প্রমাণের দিকে ধ্যানটা দিন। প্রমা কি? আচ্ছা, প্রমাকে আরো একটা শব্দের দ্বারা বলা হয় কি? প্রমিতি। প্রমার জায়গায় আমরা প্রমিতিও লিখতে পারি, ঠিক আছে? তো প্রমা বা প্রমিতি এই দর্শনের 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ। যেহেতু প্রমা 4 প্রকার, তাই প্রমার করণ যে প্রমাণ, প্রমার করণ যে প্রমাণ, সেও 4 প্রকার হবে। প্রত্যক্ষের করণকে আমরা কি বলবো? দেখুন, এখানে অলরেডি লিখে দেওয়া হয়েছে কে কে করণ হবে, কিন্তু আমরা তো এখনো পর্যন্ত সেটা পড়িনি। তো আমরা এখন এইগুলোকে বলবো না, আমরা এখন প্রত্যক্ষের যে করণ হয় তার নাম কি? প্রত্যক্ষ। প্রত্যক্ষের যে করণ হয় তারও নাম প্রত্যক্ষ, ঠিক আছে? অনুমিতির যে করণ হয় তার নাম কি? অনুমান। 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 আচ্ছা, উপমিতির যে করণ হয় তার নাম? উপমান। উপমান। শাব্দবোধের যে করণ হয় তার নাম? শব্দ। এবার এখানে এরা কারা কারা হবে সেগুলো লিখে দেওয়া হয়েছে, কিন্তু এটা আমরা এখন বলবো না। যখন যখন ওইগুলোকে পড়া হবে সেখানে আমরা আলোচনা করবো, নাহলে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, তাহলে প্রমা যেহেতু 4 প্রকার, প্রমাণও 4 প্রকার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো, যে এই তর্ক সংগ্রহটা কোন দর্শনের প্রকরণ গ্রন্থ? ন্যায় ও বৈশেষিক এখানে উভয় মতের একটা সামঞ্জস্য করা হয়েছে।
কিন্তু ন্যায় বৈশেষিকের মধ্যে প্রমা এবং প্রমাণ বিষয়ে একটা মতভেদ রয়েছে। কি মতভেদ? নৈয়ায়িকরা তো 4 প্রকারের প্রমা এবং প্রমাণ মানেন, কিন্তু বৈশেষিকরা মানেন না। বৈশেষিকরা কত প্রকারের প্রমা এবং প্রমাণ মানেন? 2 প্রকার। কি কি? কি কি? প্রত্যক্ষ অনুমান। প্রত্যক্ষ আর অনুমান। তারা উপমান এবং শব্দকে মানেন না। তারা বলেন উপমান এবং শব্দ এটা কোথায় অন্তর্গত হয়ে যায়? অনুমানে। উপমান এবং শব্দ এটা অনুমানে অন্তর্গত হয়ে যায়। তারা প্রত্যক্ষ এবং অনুমান এই দুটো প্রমাণকেই তারা মেনেছেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই তর্ক সংগ্রহ গ্রন্থে কিন্তু 4 প্রকার প্রমাণেরই আলোচনা করা হয়েছে, যেহেতু ওটা ন্যায় এবং বৈশেষিক উভয় দর্শনের প্রকরণ গ্রন্থ, তাই উভয় মতের একটা সামঞ্জস্য সেখানে করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। অনুভব, অনুভবের যে অযথার্থ অনুভবের কথা বলা হয়েছে, সেই অযথার্থ অনুভব আবার 3 প্রকার। কি কি? সংশয়, বিপর্যয় এবং তর্ক। প্রত্যেকটা জিনিসকে আমরা পড়বো পরে, যে সংশয় কাকে বলে, তার উদাহরণ, বিপর্যয়ের উদাহরণ, তর্ক প্রভৃতি এসব পড়বো। তো এই মানে সিকোয়েন্সটা ছিল এইটা, যে বুদ্ধির আলোচনা করতে গিয়ে সেই বুদ্ধির প্রকরণে প্রমার কথা এসেছে, তার প্রকরণেই প্রমাণের কথা এসেছে, দিয়ে প্রত্যেকটা প্রমাণের আলোচনা করা হয়েছে। প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ, এই 4টে প্রকরণের আলোচনা করা হয়েছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এটাই। ঠিক আছে, তো ব্যাস। এইবার আমরা প্রথম যে প্রমাণ, প্রথম প্রমাণ কি? প্রত্যক্ষ, সব থেকে জ্যেষ্ঠ প্রমাণ, সেইটার আলোচনা করব। প্রত্যক্ষ প্রমাণের আলোচনা করব। দেখুন, প্রত্যক্ষ প্রমা, প্রত্যক্ষ প্রমাও বটে, মানে প্রমা অর্থেও প্রত্যক্ষ শব্দের প্রয়োগ করা হয়, আবার প্রমাণ অর্থেও প্রত্যক্ষ শব্দের প্রয়োগ করা হয়। ঠিক আছে, মানে প্রত্যক্ষ প্রমাটাও প্রত্যক্ষ, আর প্রত্যক্ষ প্রমাণটাও প্রত্যক্ষ। ঠিক আছে, ঠিক আছে। ইনি বলছেন প্রত্যক্ষ জ্ঞান করণম প্রত্যক্ষম, প্রত্যক্ষ রূপ জ্ঞানের যে করণ তাকে প্রত্যক্ষ বলবো। তাহলে এই যে প্রত্যক্ষ শব্দটা, এটা প্রমা অর্থে আছে কি না প্রমাণ অর্থে আছে? স্যার আর একবার প্রশ্নটা করুন। এইখানে বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান করণম প্রত্যক্ষম, মানে প্রত্যক্ষ জ্ঞানের প্রতি যে করণ তাকেও প্রত্যক্ষ বলা হয়। তাহলে এখানে যে প্রত্যক্ষ শব্দটা আছে, এটা প্রমা অর্থে আছে নাকি প্রমাণ অর্থে আছে? এই যে যে শব্দটা, হ্যাঁ, এটা প্রমাণ অর্থে আছে। প্রমাণ। তাহলে প্রথম যে প্রত্যক্ষ শব্দটা আছে সেটা কোন অর্থে আছে? তাহলে সেটা প্রমা অর্থে এটা আছে। প্রমা অর্থে আছে। তাহলে প্রত্যক্ষ প্রমার প্রতি যে করণ তাকে আমরা বলবো প্রত্যক্ষ প্রমাণ। এখন প্রত্যক্ষ প্রমাটা কি সেটা বলছেন, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যম জ্ঞানম প্রত্যক্ষম। ইন্দ্রিয় এবং অর্থ মানে বিষয়, তাদের মধ্যে যে সন্নিকর্ষ, সেই সন্নিকর্ষের ফলে উৎপন্ন হয় যে জ্ঞান, তাকে আমরা বলবো প্রত্যক্ষ। দেখুন, চক্ষুর ইন্দ্রিয়, ঠিক আছে, চক্ষুর ইন্দ্রিয়, তার সাথে ঘটের সন্নিকর্ষ হলো। চক্ষুর ইন্দ্রিয়ের সাথে ঘটের কোন ধরনের সন্নিকর্ষ হয়? সংযোগ। সংযোগ। আমরা আসবো যদিও সন্নিকর্ষের জায়গাটা। তো সংযোগ নামক সন্নিকর্ষ হলো, চক্ষুর সাথে ঘটের সংযোগ হলো, দিয়ে তার ফলে একটা জ্ঞান উৎপন্ন হয়, অয়ম ঘটঃ। অয়ম ঘটঃ, এই যে জ্ঞান উৎপন্ন, এই জ্ঞানটা হয়ে গেল কি? প্রত্যক্ষ। এই জ্ঞানটা হয়ে গেল প্রত্যক্ষ। তাহলে চক্ষুর ইন্দ্রিয়ের সাথে ঘটের সংযোগ নামক সন্নিকর্ষ হলো, তার ফলে যে জ্ঞান উৎপন্ন হলো অয়ম ঘট, সেটা হয়ে যাবে প্রত্যক্ষ। তাই উনি বলছেন ইন্দ্রিয় এবং অর্থ, তাদের মধ্যে সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হবে প্রত্যক্ষ। ঠিক আছে, তো এখানে ইন্দ্রিয় বলতে কত প্রকার ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে? ইন্দ্রিয় কতগুলো? আমাদের জ্ঞানেন্দ্রিয় কতগুলো? 5টা। 5টা নয়, 6টা। জ্ঞানেন্দ্রিয় 6টা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আর মন আছে না? মনের দ্বারাও আমাদের মানুষ প্রত্যক্ষ তো হয়। হ্যাঁ, মনের দ্বারাও তো আমাদের প্রত্যক্ষ হয়। মন তো অন্তরিন্দ্রিয়। হ্যাঁ, তো অন্তরিন্দ্রিয় তো কি হয়েছে? সে জ্ঞানেন্দ্রিয় নয় কি? মনের দ্বারা কি জ্ঞান উৎপন্ন হয় না? মানুষ প্রত্যক্ষ আমাদের হয় না? হয়তো মন জ্ঞানেন্দ্রিয় বটে। ঠিক আছে, তাহলে তো এখানে ইন্দ্রিয় বলতে 6 প্রকার ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর অর্থ বলতে বিষয়, জগতে যত প্রকার বিষয় রয়েছে সমস্ত বিষয়, সেই 6 প্রকার ইন্দ্রিয়ের যে কোনো ইন্দ্রিয়ের সাথে যে কোনো বিষয়ের যখন সন্নিকর্ষ হয়,
সন্নিকর্ষ মানে সম্বন্ধ, সন্নিকর্ষ মানে সম্বন্ধ, ঠিক আছে? সেই সম্বন্ধের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে আমরা প্রত্যক্ষ বলবো, ঠিক আছে? তাহলে প্রত্যক্ষের প্রক্রিয়াটা হচ্ছে এরকম, ইন্দ্রিয়, তারপর সেখান থেকে কি হবে, সন্নিকর্ষ, কার সহিত সন্নিকর্ষ, না বিষয়ের সহিত, তারপরে সেখান থেকে যে জ্ঞান উৎপন্ন হবে সেই জ্ঞানটাকে আমরা বলবো প্রত্যক্ষ, ঠিক আছে? ব্যাস। আচ্ছা, আপনারা বলুন তো, এই জ্ঞানের প্রতি, মানে যদিও আছে পরে, তো এই জ্ঞানের প্রতি করণ কে হবে, এই প্রত্যক্ষের প্রতি করণ কে হবে প্রাচীনদের মতে? সন্নিকর্ষ। প্রাচীনদের মতে সন্নিকর্ষ হবে করণ, তার মানে প্রত্যক্ষ প্রমাণ মানে সন্নিকর্ষ। নব্যদের মতে করণ কে হবে? ইন্দ্রিয়। ইন্দ্রিয়। কারণ কি, নব্যরা কাকে করণ বলে বলে? ব্যাপারবৎ কারণম করণম, ব্যাপার বিশিষ্ট যে তাকে করণ বলে বলে। তাই নব্যদের মতে প্রত্যক্ষের প্রতি করণ হলো ইন্দ্রিয়, প্রত্যক্ষের প্রতি করণ হলো ইন্দ্রিয়। তর্কসংগ্রহ গ্রন্থে কিন্তু এটাই লেখা আছে, তস্মাদ ইন্দ্রিয়ম প্রত্যক্ষ প্রমাণম, তাই ইন্দ্রিয়ই হলো প্রত্যক্ষ প্রমাণ। তাই এইখানে দেখুন লেখা হয়েছিল প্রত্যক্ষের প্রতি করণ হলো ইন্দ্রিয়, প্রত্যক্ষের প্রতি করণ হলো ইন্দ্রিয়। আচ্ছা, মাঝখানে ব্যাপার রয়েছে, তার মানে এখানে ব্যাপারটা কি হবে, এই সন্নিকর্ষটা, এই সন্নিকর্ষটা ব্যাপার হয়ে যাবে। তাই এখানে লেখা হয়েছে ইন্দ্রিয় সংযোগ, অ্যাকচুয়ালি ইন্দ্রিয় সংযোগ না বলে ইন্দ্রিয় সন্নিকর্ষ বললে বেশি ভালো হতো, ইন্দ্রিয় সন্নিকর্ষ। এখানে ব্যাপার হলো ইন্দ্রিয় সন্নিকর্ষ, ঠিক আছে? তাহলে প্রত্যক্ষের প্রতি ব্যাপার হলো ইন্দ্রিয় সন্নিকর্ষ, আর করণ হলো ইন্দ্রিয়, ঠিক আছে? ব্যাস। এইবার এই যে প্রত্যক্ষ, এই প্রত্যক্ষ দুই প্রকার, কি কি সবাই জানেন আপনারা, নির্বিকল্পক আর সবিকল্পক। নির্বিকল্পক আর সবিকল্পক। নির্বিকল্পক মানে কি, যেখানে বিকল্প নেই, নাস্তি বিকল্প যস্মিন, বা ন বিদ্যতে বিকল্প যস্মিন তৎ নির্বিকল্পকম। বিকল্প মানে বিশেষ্য বিশেষণ ভাব, মানে যেখানে বিশেষ্য বিশেষণ ভাব নেই, অর্থাৎ যেখানে, মানে যে আমাদের জ্ঞান তো হচ্ছে, কিন্তু কিসের জ্ঞান হচ্ছে সেইটা আমরা বলতে পারি না, সেই জ্ঞানটাকে বলা হয় নির্বিকল্প জ্ঞান, ঠিক আছে? দেখুন, তৎ দ্বিবিধম, তৎ মানে সেই প্রত্যক্ষ, সেই প্রত্যক্ষ দ্বিবিধম মানে দুই প্রকার, কি কি? নির্বিকল্পকম সবিকল্পকম চেতি, নির্বিকল্পক এবং সবিকল্পক। নির্বিকল্পক কাকে বলে? তত্র নিষ্প্রকারকম জ্ঞানম প্রত্যক্ষম, নির্বিকল্পক প্রত্যক্ষ সেটা লিখতে হবে, নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, এরকম লিখে দিতে হবে, নির্বিকল্পকম প্রত্যক্ষম। নিষ্প্রকারক মানে প্রকারতা বিহীন, প্রকার মানে বিশেষণ, তার মানে বিশেষণ বিহীন যে জ্ঞান, অর্থাৎ বিশেষ্য বিশেষণ ভাব আপন্ন হয়নি যে জ্ঞান, তাকে বলা হবে নির্বিকল্পক জ্ঞান। একটা কথা দেখবেন, নির্বিকল্পক জ্ঞানকে কিন্তু প্রকাশ করা যায় না, অয়ম ঘট এই রূপ বলে বলা যায় না, ইদম কিঞ্চিত, আমাদের এটা ঘটের প্রত্যক্ষ হওয়ার আগে এটা কিছু একটা এরকম একটা জ্ঞান হয়, ওই জ্ঞানটাকেই আমরা নির্বিকল্পক বলি। আর সব প্রকারকম জ্ঞানম সবিকল্পকম, সব প্রকারক জ্ঞান মানে প্রকারতা বা বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন যে জ্ঞান তাকে বলা হয় সবিকল্পক। বিকল্প যেখানে আছে, মানে নাম জাতি প্রভৃতির যোজনা যেখানে রয়েছে, তাকে বলবো আমরা সবিকল্পক জ্ঞান। যথা দিত্থোয়ম ব্রাহ্মণোয়ম শ্যামোয়ম, এটা দিত্থ, ইনি ব্রাহ্মণ, ইনি শ্যাম, এইরূপ যে প্রকাশ যোগ্য যে জ্ঞান, তাকে বলা হবে আমাদের সবিকল্পক জ্ঞান বা সবিকল্পক প্রত্যক্ষ, ঠিক আছে? দেখুন এখানে একটা চার্ট করে দেখানো হয়েছে যে প্রত্যক্ষ দুই প্রকার, সবিকল্পক আর নির্বিকল্পক। সবিকল্পক জ্ঞানে দেখুন এখানে নীল ঘটহ বলা হয়েছে, নীল ঘট না বলে অয়ম ঘটহ এইটা বললেও কিন্তু সবিকল্পকের উদাহরণ হয়ে যায়, অয়ম ঘটহ। কেন না, এইখানে এই যে অয়ম ঘট জ্ঞানটা হয়েছে, এখানে বিশেষ্য বিশেষণ এবং তাদের সম্বন্ধের জ্ঞান হয়েছে, তাই জন্য দেখুন অয়ম ঘট যখনই আমরা বলছি ঘটহ, ঘটক জ্ঞানে বিশেষ্য কে হয়? ঘটক জ্ঞানে বিশেষ্য হয় ঘট, বিশেষণ কে হয়? ঘটের মধ্যে যা রয়েছে, ঘটের মধ্যে কি রয়েছে? ঘটত্ব রয়েছে, সেই ঘটত্ব হয়ে যাবে বিশেষণ। আর বিশেষ্য এবং বিশেষণের মধ্যে সম্বন্ধ কি? ঘটত্ব এবং ঘটের মধ্যে কি সম্বন্ধ? সমবায় সম্বন্ধ। সমবায় সম্বন্ধ। তাই এই যে অয়ম ঘটহ, এই যে জ্ঞান বা ঘটক জ্ঞান, সেখানে ঘট ও বিশেষ, ঘট তোমার বিষয় হয়েছে, ঘটত্ব বিষয় হয়েছে, সমবায় সম্বন্ধ বিষয় হয়েছে। তাই এই জ্ঞানটা বিশেষণ বিশেষ্য এবং তাদের যে সম্বন্ধ, সেই সম্বন্ধতে অবগাহন করেছে, অবগাহন করেছে মানে স্নান করেছে, মানে সেখানে ঢুকেছে, মানে সেই তিনটেকেই সে বিষয় করেছে।
ঘট, ঘটত্ব এবং সমবায় সেই তিনটেকেই বিষয় করেছে, তাই এই জ্ঞানটা হয়ে যাবে বিশেষ্য বিশেষণ এবং তাদের সম্বন্ধাবগাহী জ্ঞান, তাই এই জ্ঞানটা হয়ে যাবে সবিকল্পক। কিন্তু যখন প্রথম স্থলে আমরা দেখছি এটা কিছু একটা, সেইখানে কিন্তু কোনো বিশেষ্য বিশেষণ বা তাদের সম্বন্ধের মানে তাদের সম্বন্ধ বিষয় হয় না। ইদম কিঞ্চিত এইরূপ যে জ্ঞান, সেখানে বিশেষণ থাকে না, বিশেষ্য থাকে না এবং তাদের সম্বন্ধও থাকে না। ওই জন্য বলা হলো বিশেষণ ও বিশেষ্য সম্বন্ধ অনবগাহী, মানে সেখানে অবগাহন করতে পারে না যে জ্ঞান, তাকে বলা হবে বিশেষ্য বিশেষণ সম্বন্ধ অনবগাহী জ্ঞান। সেই জ্ঞান হয়ে যাবে নির্বিকল্পক জ্ঞান। ঠিক আছে, বোঝা গেল কি? খুব সহজ ভাষায় বললে এটা বুঝে। নির্বিকল্প কেন স্বীকার টিকার করতে হয় এই বিষয়ে বিস্তর যুক্তি রয়েছে, আমাদের নেটের জন্য সেগুলো লাগবে না, তাই আমরা সেখানে গেলাম না। ঠিক আছে, ব্যাস। এই হয়ে গেল দুই প্রকার প্রত্যক্ষ। এবার এইখানে আমরা তো ইন্দ্রিয়ের কথা বললাম যে 6 প্রকার ইন্দ্রিয়। 6 প্রকার ইন্দ্রিয়ের বিষয়ের সহিত যে সন্নিকর্ষ গুলো হয় না, সেই সন্নিকর্ষকে মোটামুটি 6 ভাগে ভাগ করা যায়। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ ষডবিধ। সেই 6 প্রকার সন্নিকর্ষটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক সময় কোনো একটা বিষয় তুলে দিয়ে বলে দেয় যে ইন্দ্রিয়ের সহিত এই বিষয়ের যখন জ্ঞান হয় সেখানে কোন ধরনের সন্নিকর্ষ প্রয়োজন হয়। ঠিক আছে, তাই এই সন্নিকর্ষটাকে ভালো করে মাথায় ঢোকাতে হবে যে কোন বিষয়ের প্রত্যক্ষ হতে গেলে কি ধরনের সন্নিকর্ষ প্রয়োজন, সেটা আমাদেরকে মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা আসি এই সন্নিকর্ষ কত প্রকার। তিনি বলছেন প্রত্যক্ষ জ্ঞান হেতু ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ ষডবিধ। এই লাইন থেকে প্রশ্ন হয় যে তর্ক সংগ্রহ মতে সন্নিকর্ষ কত প্রকার? কত প্রকার? 6 প্রকার। প্রত্যক্ষ জ্ঞানের যে হেতু বা কারণ সেটা কি? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ। সেই ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ হলো ষডবিধ, মানে 6 প্রকার। কি কি? এগুলো এটা মুখস্থ করে নিতে হবে। সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায় সমবেত সমবায়, বিশেষণ বিশেষ্য ভাবশ্চেতি। সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায় সমবেত সমবায়, বিশেষ্য বিশেষণ ভাব। এই 6 প্রকার। এই 6 প্রকার। এবার ইনি একটা করে উদাহরণ দেখাচ্ছেন। বলছে সংযোগ সন্নিকর্ষ কোথায় হয়? চক্ষুষা ঘট প্রত্যক্ষ জননে সংযোগ সন্নিকর্ষ। ধরুন চক্ষুর দ্বারা ঘটের প্রত্যক্ষ হবে, চক্ষুর দ্বারা ঘটের প্রত্যক্ষ হচ্ছে, এখানে কোন সন্নিকর্ষের প্রয়োজন হয় না? চক্ষুর সহিত ঘটের কোন সম্বন্ধ হয়? সংযোগ। কেন? কারণ চক্ষু একটা দ্রব্য, চক্ষু একটা দ্রব্য, ইন্দ্রিয়গুলো একটা একটা দ্রব্য, চক্ষু একটা দ্রব্য আর ঘট একটা দ্রব্য। দুটো দ্রব্যের মধ্যে সম্বন্ধ কি হয়? সংযোগ। সংযোগ। দ্রব্যের মধ্যে সম্বন্ধ সংযোগী হয়, তাই এদের মধ্যে যে সম্বন্ধটা হলো, সন্নিকর্ষটা হলো, সেটা সংযোগ নামক সন্নিকর্ষ। তাই বলছেন চক্ষুষা ঘট প্রত্যক্ষ জননে সংযোগ সন্নিকর্ষ। এখান থেকে আমাদের কি বুঝতে হবে? এটা তো একটা উদাহরণ মাত্র। এখান থেকে আমাদের বুঝতে হবে যে ইন্দ্রিয়ের দ্বারা যখন দ্রব্যের প্রত্যক্ষ করা হয় তখন সবসময় কোন সন্নিকর্ষ হয়? সংযোগ। সংযোগ। ঠিক আছে, তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে ত্বগিন্দ্রিয়ের দ্বারা যখন পটের প্রত্যক্ষ করা হয়, ত্বগিন্দ্রিয়ের দ্বারা যখন পটের প্রত্যক্ষ করা হয় সেখানে সন্নিকর্ষ কি হবে? সংযোগ। সংযোগ। সেখানে সন্নিকর্ষ হবে সংযোগ। ঠিক আছে, ব্যাস। এইভাবে কিন্তু মানে প্রশ্নটা এইটা নিয়ে নাও দিতে পারে। মানে প্রশ্নকার তিনি হয়তো খুঁজবেন যে আপনারা এইটা বুঝেছেন কিনা, এই লাইনটাকে যদি অ্যাকচুয়ালি বুঝে থাকেন তাহলে তার কাছে যে কোনো উদাহরণ, ইন্দ্রিয়ের দ্বারা যে কোনো দ্রব্যের উদাহরণ দিলেই সে বলে দিতে পারবে যে সেখানে সন্নিকর্ষটা কি। ঠিক আছে, ব্যাস। তারপরে বলছেন ঘট রূপ ও প্রত্যক্ষ জননে সংযুক্ত সমবায়ের সন্নিকর্ষ। দেখুন এই ঘটের মধ্যে কি আছে? রূপ আছে। চক্ষুর দ্বারা যখন এই রূপের প্রত্যক্ষ হয় সেখানে কি সন্নিকর্ষ হয় না? সংযুক্ত সমবায়। কেন? যে দেখুন চক্ষুর সাথে ডিরেক্টলি রূপের সন্নিকর্ষ হয় না, সাক্ষাৎ সম্বন্ধ হয় না, পরম্পরা সম্বন্ধ হয়। চক্ষুর সহিত আগে দ্রব্যের সন্নিকর্ষ হয়, চক্ষুর সহিত ঘটের সন্নিকর্ষ হলো, সেখানে কোন সন্নিকর্ষ? সংযোগ। তার মানে ঘটটা কেমন হলো? চক্ষু সংযুক্ত ঘট, চক্ষু সংযুক্ত ঘট। আর সেই ঘটের রূপটা কোন সম্বন্ধে আছে? সমবায় সম্বন্ধে। সমবায় সম্বন্ধে।
তাই টোটাল আমরা যদি সম্বন্ধটাকে বের করি, চক্ষুর সহিত রূপের যদি সম্বন্ধটাকে বের করি, সেই সম্বন্ধটা দাঁড়াবে সংযুক্ত সমবায়। সংযুক্ত সমবায়, সংযোগ আছে সেটাকে আমরা সংযুক্ত বলে লিখবো, কারণ ঘটটা হলো সংযুক্ত, সংযুক্ত সমবায়। তাই চক্ষুর দ্বারা যখন ঘট রূপের প্রত্যক্ষ হবে, সেখানে সন্নিকর্ষটা কি হবে? সংযুক্ত সমবায়। হ্যাঁ, তার মানে বক্তব্য বিষয় হলো যে দ্রব্যের মধ্যে যে গুণ থাকে, ইন্দ্রিয়ের দ্বারা ওই গুণের যখন প্রত্যক্ষ হয় তখন কিন্তু সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়। যখন আমরা হাত দিয়ে স্পর্শ করে আমরা বুঝি যে ঘটের মধ্যে একটি ঘট, মানে ঘটের মধ্যে একত্ব আছে, ওই একত্বের প্রত্যক্ষের ক্ষেত্রে ধরুন ত্বগিন্দ্রিয়ের দ্বারা একত্বের প্রত্যক্ষ হচ্ছে, ত্বগিন্দ্রিয়ের দ্বারা ঘটের মধ্যে থাকা একত্বের প্রত্যক্ষ হচ্ছে, ওই প্রত্যক্ষের ক্ষেত্রে সন্নিকর্ষ কি দাঁড়াবে? সন্নিকর্ষ কি হবে? সংযুক্ত সমবায়। কারণ ত্বগিন্দ্রিয়ের দ্বারা প্রথমে সংযুক্ত হবে ঘট, সেই ঘটের মধ্যে সমবায় সম্বন্ধে রয়েছে একত্ব, তাই টোটাল ত্বগিন্দ্রিয়ের সাথে একত্বের সন্নিকর্ষ হবে সংযুক্ত সমবায়। তাই ত্বগিন্দ্রিয়ের দ্বারা একত্বের যে প্রত্যক্ষ, তাতে সন্নিকর্ষ দাঁড়াবে সংযুক্ত সমবায়। তাই ইন্দ্রিয়ের দ্বারা দ্রব্যস্থিত গুণের যখন প্রত্যক্ষ হয় তখন সন্নিকর্ষ হয় সংযুক্ত সমবায়। একটা পার্থক্য, একটা এক্সেপশন আছে, কোথায় না আমার শ্রোত্রেন্দ্রিয়ের দ্বারা যখন শব্দের প্রত্যক্ষ হয় তখন কিন্তু সব সংযুক্ত সমবায় টমবায় হয় না, তখন ডিরেক্টলি সমবায় হয়। কেন হয় সেটা আমরা পরে আসছি, ঠিক আছে? আচ্ছা, এটা তো হয়ে গেল যে চক্ষুর সংযুক্তে ঘটে রূপস্য সমবায়া, এটা হয়ে গেল। এই রূপের মধ্যে কি থাকে? রূপত্ব থাকে। চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা ওই রূপত্বের যখন প্রত্যক্ষ হবে তখন কোন সন্নিকর্ষ কাজে লাগবে? না সংযুক্ত সমবেত সমবায়। কেন? চক্ষুর সংযুক্ত হলো ঘট, সেই ঘটে সমবায় সম্বন্ধে আছে রূপ, তার মানে রূপ হলো কি? সমবেত। চক্ষুর সংযুক্ত হলো ঘট, সেই ঘটের রূপ হলো সমবেত, আর সেই রূপে রূপত্ব থাকে কোন সম্বন্ধে থাকে? সমবায় সম্বন্ধে। সমবায় সম্বন্ধে থাকে। তাই টোটাল সম্বন্ধটা কি দাঁড়াবে? চক্ষুর ইন্দ্রিয়ের সাথে রূপত্বের সম্বন্ধটা কি দাঁড়াবে? সংযুক্ত সমবেত সমবায় সম্বন্ধে। চক্ষুর সংযুক্ত সমবেত সমবায় বা সংযুক্ত সমবেত সমবায়। রূপত্ব সামান্য প্রত্যক্ষে, রূপত্ব এই রূপ যে সামান্য, সামান্য মানে জাতি, সামান্য মানে জাতি, রূপত্ব রূপ জাতির প্রত্যক্ষে, তার মানে গুণের মধ্যে থাকে যে গুণত্ব জাতি, সেই জাতির যখন প্রত্যক্ষ হয় সেখানে কোন সন্নিকর্ষ কাজে লাগে? সংযুক্ত সমবেত সমবায়। কেন না চক্ষুর সংযুক্তে ঘটে রূপম সমবেতম, এই যে চক্ষুর সংযুক্ত হয়েছে ঘট, সেখানে রূপ সমবায় সম্বন্ধে থাকে, তাই রূপ হলো সমবেত, আর সেই রূপের মধ্যে রূপত্ব থাকে সমবায় সম্বন্ধে, তত্র রূপত্বস্য সমবায়াৎ। তাই টোটাল সন্নিকর্ষটা হলো সংযুক্ত সমবেত সমবায়। ক্লিয়ার? ব্যাস, এখান পর্যন্ত হয়ে গেল। এরপরে বলছেন শ্রোত্রেণ শব্দ সাক্ষাৎকারে সমবায় সন্নিকর্ষ। দেখুন, শ্রোত্র ইন্দ্রিয় দ্বারা, শ্রোত্র মানে কি? কর্ণ, ঠিক আছে, কর্ণ। সেই শ্রোত্রেন্দ্রিয়ের দ্বারা যখন শব্দের প্রত্যক্ষ হয়, শ্রোত্ররূপ ইন্দ্রিয়ের দ্বারা যখন শব্দের প্রত্যক্ষ হয় তখন সেখানে সন্নিকর্ষ কি হয়? না সমবায়। কেন হয়? শ্রোত্র ইন্দ্রিয় এটা তো দ্রব্য, কি ধরনের দ্রব্য? স্যার একটু রূপত্ব একটু বলবেন স্যার, ইন্টারাপ্ট করছি, রূপত্বটা একটু বলবেন। আচ্ছা, মুছে দেওয়ার আগে বলতে পারতেন তো, জাস্ট মুছে দিলাম। আচ্ছা দেখুন, রূপত্বর প্রত্যক্ষে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ কারণ হয়। কেন? দেখুন, চক্ষুর দ্বারা রূপত্বের প্রত্যক্ষ হচ্ছে, তাই তো? এখন চক্ষুর সাথে তো ডিরেক্টলি রূপত্বের সন্নিকর্ষ হবে না, চক্ষুর সাথে প্রথমে সন্নিকর্ষ কার হবে? ঘটে। ধরুন ঘটের রূপত্ব কোথায় থাকে? রূপে থাকে। রূপত, আমরা পেছন থেকে আসছি, রূপত্ব কোথায় থাকে? রূপত্ব কোথায় থাকে? রূপে থাকে। রূপে থাকে। আর রূপ কোথায় থাকে? যে কোনো দ্রব্যে। আমরা এখানে দ্রব্যে। যে কোনো দ্রব্যে থাকে, তো এখানে আমরা ঘটকে ধরছি, ঠিক আছে? এখন দেখুন, চক্ষুর ইন্দ্রিয়ের সহিত ডিরেক্ট সম্বন্ধটা কিন্তু রূপত্বের হতে পারে না, তার আগে
তার দ্রব্যের সহিত সন্নিকর্ষ হবে। তো ঘটের সহিত সন্নিকর্ষ হলো, ঘটের সহিত কোন সন্নিকর্ষ হবে বলুন, আপনি যিনি প্রশ্ন করলেন আপনি বলুন ঘটের সহিত কোন সন্নিকর্ষ হবে? স্যার সমবায় সংযুক্ত সংযুক্ত না, সংযুক্ত সমবায় টমবায় কেন, সংযোগ সন্নিকর্ষ। হ্যাঁ সংযোগ চক্ষুরেন্দ্রিয় দ্রব্য, ঘট দ্রব্য, দুটো দ্রব্যের মধ্যে সম্বন্ধ হয় কোন সম্বন্ধ? সমবায় সংযোগ সমবায় সংযোগ, সংযোগ। দুটো দ্রব্যের মধ্যে সম্বন্ধ হয় সংযোগ। আমি এখানে বসে আছি, আমার হাতটা টেবিলে রাখলাম, টেবিলটা একটা দ্রব্য, আমার হাতটা একটা দ্রব্য, এই দুটো দ্রব্যের মধ্যে কি সম্বন্ধ হলো? সংযোগ। সংযোগ হলো। তাহলে চক্ষু সহিত ঘটের সম্বন্ধ হলো সংযোগ, তার মানে ঘট হয়ে গেল চক্ষু সংযুক্ত। আচ্ছা, সেই ঘটে আছে রূপ, কোন সম্বন্ধে আছে? সমবায় সম্বন্ধে। সমবায়, সমবায় সম্বন্ধে রূপ আছে, তার মানে রূপ হলো সমবেত, তাই তো, রূপ হলো সমবেত। তাহলে চক্ষু সংযুক্ত যে ঘট, সেখানে রূপ হলো সমবেত, আর সেই রূপে রূপত্ব আছে কোন সম্বন্ধে? সমবায় সম্বন্ধে। সমবায় সম্বন্ধে। ঠিক আছে, তাহলে টোটাল যদি এবার সম্বন্ধটাকে জুড়ি আমরা, চক্ষু থেকে ডিরেক্ট আমরা যদি রূপত্বে যাই, তাহলে ওই পরম্পরা সম্বন্ধ হিসেবে যোগ করতে হবে সম্বন্ধগুলোকে। তাহলে টোটাল সম্বন্ধটা কি হবে? সংযুক্ত সমবেত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়। বোঝা গেল কি? ওকে স্যার। ঠিক আছে, ওকে। দেখুন এরপরে আমরা আসছি সমবায় সন্নিকর্ষের ক্ষেত্রে। শ্রোত্রেন্দ্রিয়ের দ্বারা যখন শব্দের প্রত্যক্ষ হয়, সেখানে সন্নিকর্ষ হয় কি? সমবায়। সন্নিকর্ষ হয় সমবায়। কেন? দেখুন শ্রোত্রেন্দ্রিয় একটা দ্রব্য, কি ধরনের দ্রব্য? শ্রোত্রেন্দ্রিয় মানে কোন দ্রব্য? পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, কাল, দিগাত্মা, মন, এই 9 ধরনের দ্রব্যের মধ্যে কোন দ্রব্য? আকাশ। আকাশ। আরে সেখানে পড়া হয়েছে তো, আকাশ। শ্রোত্রেন্দ্রিয় হলো আকাশ। আর শব্দ কি? শব্দ একটা গুণ। শব্দ যে গুণ, সে কোথায় থাকে? আকাশ, দ্রব্যেই থাকবে। আকাশে থাকে। কোন সম্বন্ধে থাকে? সমবায় সম্বন্ধে। সমবায় সূত্রের সাথে সম্বন্ধে। শব্দের যে সম্বন্ধ হবে, সেই সম্বন্ধ কি হবে? সমবায় সম্বন্ধে। সমবায় সম্বন্ধে। ওই জন্য বলা হয়েছে শ্রোত্রেন্দ্রিয়ের সাথে শব্দের যখন সন্নিকর্ষ হয়, শ্রোত্রের দ্বারা শব্দের যখন সাক্ষাৎকার হয়, সেখানে সন্নিকর্ষ কি হবে? সমবায় সন্নিকর্ষ, সমবায় রূপ সন্নিকর্ষ। কেন? কর্ণ বিবরবর্তী আকাশস্য শ্রোত্রত্বাৎ। শ্রোত্র মানে কি না, কর্ণ বিবরবর্তী যে আকাশ, এখান থেকে প্রশ্ন হয়ে যায় যে শ্রোত্র মানে কি। কর্ণ বিবরবর্তী যে আকাশ, কর্ণ বিবরের মধ্যে আছে যে আকাশ, সেটাই হলো শ্রোত্রেন্দ্রিয়, সেটা শ্রোত্র। আর শব্দ সে কেমন? শব্দস্য আকাশ ও গুণত্বাৎ। শব্দ হলো আকাশের গুণ। আর গুণ এবং গুণীর মধ্যে সম্বন্ধ কি? গুণ এবং গুণীর মধ্যে কি সম্বন্ধ? সমবায় সম্বন্ধে। সমবায় সম্বন্ধে। গুণিনশ্চ গুণগুণিনশ্চ সমবায়াৎ। গুণ এবং গুণীর মধ্যে সম্বন্ধ হলো সমবায়। ঠিক আছে, তাই জন্য শ্রোত্রের দ্বারা যখন শব্দের প্রত্যক্ষ হয়, সেখানে সন্নিকর্ষ হয় সমবায়। ঠিক আছে। আচ্ছা, স্বাভাবিকভাবেই আপনারাই নিজেরাই বলুন যে শব্দের মধ্যে থাকে শব্দত্ব, তো শ্রোত্রের দ্বারা যখন শব্দত্বের প্রত্যক্ষ হবে, সেখানে কি সন্নিকর্ষ হবে? চিন্তা করে বলুন। সমবেত সমবায় সমবেত সমবায়। কারণ ওই শব্দের মধ্যে শব্দত্ব কোন সম্বন্ধে থাকে? সমবায় সম্বন্ধে। সমবায় সম্বন্ধে থাকে। তাহলে টোটাল সম্বন্ধটা দাঁড়াবে সমবেত সমবায়। শ্রোত্র সমবেত যে শব্দ, তাতে সমবায় সম্বন্ধে আছে শব্দত্ব, তাই সমবেত সমবায়। তাই বলা হচ্ছে শব্দত্ব সাক্ষাৎকারে, মানে শব্দত্বের যখন প্রত্যক্ষ হয়, তখন সন্নিকর্ষ হয় সমবেত সমবায় সন্নিকর্ষ। কেন না, শ্রোত্র সমবেতে শব্দে শব্দত্বস্য সমবায়াৎ। শ্রোত্র সমবেত যে শব্দ, তাতে সমবায় সম্বন্ধে শব্দত্ব থাকে, তাই। আর এক রয়েছে অভাবের প্রত্যক্ষ। অভাব প্রত্যক্ষে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। অভাব প্রত্যক্ষে, অভাবের যখন প্রত্যক্ষ হয় না, যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা, যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অভাবের যখন প্রত্যক্ষ হয়, তখন তাতে সন্নিকর্ষ হয় বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। কেন? ধরুন আমরা যখন বলছি ভূতলে ঘটা ভাব, ভূতলে ঘটা ভাব, কিসের দ্বারা প্রত্যক্ষ করলাম? চক্ষুর দ্বারা। অ্যাকচুয়ালি চক্ষুর দ্বারা আগে কার সহিত সন্নিকর্ষ হবে? চক্ষুর দ্বারা আগে ভূতলের সহিত সন্নিকর্ষ হবে। এখানে সম্বন্ধটা কি হয়?
চক্ষুর সহিত ভূতলের যে সন্নিকর্ষ হয় সেই সম্বন্ধটা কি হবে? সংযোগ। যোগ। সংযোগ। সংযোগ। তাহলে চক্ষু সংযুক্ত হলো ভূতল। আচ্ছা, সেই ভূতলে ঘটাভাব রয়েছে, ভূতলে ঘটাভাব কোন সম্বন্ধে থাকে? স্বরূপ সম্বন্ধে। অভাব অধিকরণে, এটা মাথায় ঢুকিয়ে নিন। অভাব তার অধিকরণে সবসময় স্বরূপ সম্বন্ধে থাকে। অভাব তার অধিকরণে সবসময় স্বরূপ সম্বন্ধে থাকে। তাহলে ভূতলে ঘটাভাব কোন সম্বন্ধে আছে? স্বরূপ স্বরূপ সম্বন্ধে। সম্বন্ধে। আরে, অভাব তার অধিকরণে সবসময় স্বরূপ সম্বন্ধে থাকে। তাহলে ভূতল হলো ঘটাভাবের অধিকরণ, তাই ভূতলে ঘটাভাব কোন সম্বন্ধে থাকবে? স্বরূপ সম্বন্ধে স্বরূপ থাকবে। সম্বন্ধে। আচ্ছা, এই যে স্বরূপ সম্বন্ধ, একে বিশেষ্যতাও বলে, একে বিশেষণতাও বলে, একে বিশেষণতাও বলে, একে বিশেষ্যতাও বলে, যোগ করে একে বিশেষ্য বিশেষণ ভাবও বলে, বিশেষ্য বিশেষণ ভাবও বলে। তাই অভাবের যখন প্রত্যক্ষ হবে সবসময় সেই প্রত্যক্ষের ক্ষেত্রে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। এবার প্রত্যেকটার ক্ষেত্রে সেটা আলাদা আলাদা হয়ে যায়। যেমন চক্ষুর দ্বারা যখন ঘটাভাবের প্রত্যক্ষ হবে তখন আমরা বলবো সংযুক্ত বিশেষণতা, সংযুক্ত বিশেষণতা। ঠিক আছে, ব্যাস, এই হয়ে গেল। দেখুন, অভাব প্রত্যক্ষ, সে অভাবের যখন প্রত্যক্ষ হবে সেখানে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ হয়, সেখানে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ হয়। ভূতলে ঘটাভাব, সেখানে ভূতলে ঘটাভাব ছিল বিশেষণ, তাই বিশেষণতা বলছি আমরা। কিন্তু যদি আমরা বলি ঘটা ভাববদ ভূতলম, এরকম যখন বলি যে ঘটা ভাববদ ভূতলম, মানে ঘটা ভাব বিশিষ্ট হচ্ছে ভূতল। এখানে চক্ষু সংযুক্তে ভূতলে, চক্ষু সংযুক্ত হলো যে ভূতল, সেখানে ঘটাভাব কি? বিশেষণ। ঘটাভাব হলো বিশেষণ, তাই সেখানে সন্নিকর্ষ হয়ে যাবে সংযুক্ত বিশেষণতা। সেই সংযুক্ত বিশেষণতা সন্নিকর্ষকে আমরা বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ বলেও বলতে পারি। আচ্ছা, কেবল অভাবের ক্ষেত্রেই বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ হয় এমন নয়, যখন সমবায়ের প্রত্যক্ষ হয়, যখন যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা যখন সমবায়ের প্রত্যক্ষ হয় সেক্ষেত্রেও কিন্তু বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষই লাগে। তাই অভাব এবং সমবায় এই দুইয়ের যখন সন্নিকর্ষ হয়, এই দুইয়ের যখন প্রত্যক্ষ হয় সেক্ষেত্রে যে সন্নিকর্ষ কাজে লাগে সেটা হলো বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। সেই বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষকে স্থল বিশেষে সেটাকে বিশেষ্যতাও বলা যেতে পারে, সেটাকে বিশেষণতাও বলা যেতে পারে। তো এইভাবে 6 প্রকার সন্নিকর্ষের আলোচনা হয়ে গেল। তারপরে উপসংহার করছেন, এবং সন্নিকর্ষ ষট্কজন্যম জ্ঞানম প্রত্যক্ষম। এই সন্নিকর্ষ 6 প্রকার সন্নিকর্ষের যে কোনো একটি সন্নিকর্ষ জাত যে জ্ঞান, তাকে আমরা বলবো প্রত্যক্ষ। তৎকরণম ইন্দ্রিয়ম, সেই প্রত্যক্ষের যে করণ সে হলো ইন্দ্রিয়। তসমাদ ইন্দ্রিয়ম প্রত্যক্ষ প্রমাণম, তাই ইন্দ্রিয়ই হয়ে গেল প্রত্যক্ষ প্রমাণ। ইতি সিদ্ধম, এটা সিদ্ধ হয়ে গেল। তাহলে তর্ক সংগ্রহ মতে প্রত্যক্ষের প্রতি প্রমাণকে, প্রত্যক্ষ প্রমার প্রতি প্রমাণকে প্রত্যক্ষ। সেটা কে? সেটা প্রত্যক্ষ তো জেনারেলি আমরা পড়েছি, কিন্তু সেটা ইন্দ্রিয়। ইন্দ্রিয়। ইন্দ্রিয়, এটা হয়ে গেল ইন্দ্রিয়। ঠিক আছে, তো এই 6 প্রকার সন্নিকর্ষকে খুব ভালো করে মাথায় ঢোকাতে হবে। তাহলে কি হবে, এখন কিন্তু আর এখানে যে উদাহরণ আছে সেটাই দেয় না, এখন আপনাকে অন্য যে কোনো একটা উদাহরণ দিয়ে, আপনি যদি ভালো করে এটা বুঝে রাখেন তাহলে যে কোনো উদাহরণ দিয়ে দিলে না আপনি সেখানে সন্নিকর্ষটাকে লিখে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা কয়েকটা প্রশ্ন এভাবে 2018 সাল থেকে, মানে এই যে আজকে যেটুকু পড়া হলো তার মধ্যে কি ধরনের প্রশ্ন এসেছে, তার মধ্যে থেকেও প্রত্যেক বছরই কোনো একটা না একটা প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো সেই প্রশ্নগুলোকে এখানে নেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনার ধরনটাও বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি প্রশ্নটা কিভাবে ইভলভ করছে, ইভলিউশন কিভাবে হচ্ছে। দেখুন 2018 সালে একটা প্রশ্ন এসেছিল, তর্ক দীপিকা অনুসারম তজ্জন্যত্বে সতি তজ্জন্য জনক ক। আমরা একটু আগেই পড়েছি, সেটা কে? ব্যাপার। তাই হয়ে গেল ব্যাপার। অত্যন্ত সহজ এই প্রশ্ন। ঠিক আছে, 2019-এ একটি প্রশ্ন এসেছিল, যদি এটা তর্ক ভাষার প্রশ্ন, কিন্তু তর্ক সংগ্রহ করলেই এই তর্ক ভাষার এই প্রশ্নটাও সমাধান করে দেওয়া যায়। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ কস্য কারণ, সেখানে লেখা ছিল তর্ক ভাষা অনুসারম, তর্ক ভাষা অনুসারে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ কস্য কারণ, কার কারণ হয় ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ? প্রত্যক্ষের কারণ হয়, প্রত্যক্ষের কারণ। আচ্ছা, 2019-এ প্রশ্ন এসেছে, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ কতিবিধ, ইন্দ্রিয় এবং অর্থের যে সন্নিকর্ষটা কয় প্রকার? ষটবিধ। ষটবিধ। অত্যন্ত সহজ প্রশ্ন। আচ্ছা,
বৈশেষিক দর্শনানুসারম অধোঙ্কিতেষু সমুচিতম উত্তরম চিনুত। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে যেটা সত্যি বৈশেষিক দর্শন অনুসারে যেটা ঠিক সেটা লিখতে হবে। দেখুন কি লেখা আছে, প্রত্যক্ষানুমানোপমানানি ত্রিণি প্রমাণানি, এটা কি বৈশেষিক দর্শন অনুসারে ঠিক? না। ঠিক না। না। প্রত্যক্ষানুমানে দ্বে প্রমাণে, এটা কি ঠিক? এটা ঠিক। ঠিক, এটা ঠিক। বাকি দুটো ভুল। প্রত্যক্ষানুমান আগম ঐতিহ্যানি চত্বারি প্রমাণানি, এটা ঠিক নয়। প্রত্যক্ষানুমান শব্দাহ ত্রিণি প্রমাণানি, এটা ঠিক নয়। আচ্ছা, এইটা কোন দর্শন অনুসারে ঠিক হতে পারে? 4 নম্বর যে উত্তরটা আছে, এটা কোন দর্শন অনুসারে ঠিক হতে পারে? সাংখ্য। ঠিক, সাংখ্য যোগ দর্শন অনুসারে এটা ঠিক হতে পারে। ঠিক আছে। আচ্ছা, একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেটা কি সেটা বলতে হবে। তস্য পরমাণু সমবায়িকা, দেখুন আমরা সমবায়ী কারণ, অসমবায়ী কারণ এবং নিমিত্ত কারণ পড়েছি, সেখান থেকে একটা স্টেটমেন্ট দিয়ে বলছেন তস্য মানে কোনো একটা কার্য, তার পরমাণু সমবায়ী কারণ, পরমাণু হলো সমবায়ী কারণ, তৎসংযোগ মানে পরমাণুর যে সংযোগ সেটা হলো অসমবায়ী কারণ, আর অদৃষ্টাদি নিমিত্ত কারণ। তাহলে তৎ মানে সেই কার্যটাকে, দেখুন সমবায়ী কারণ হচ্ছে পরমাণু, পরমাণু দ্বয় সংযোগ হলো অসমবায়ী কারণ, পরমাণু দ্বয় সংযোগ সে হলো কি অসমবায়ী কারণ, আর অদৃষ্টাদি হলো নিমিত্ত কারণ। তো এই কারণগুলো থেকে যে কার্যটা উৎপন্ন হয় সেটা কি? সেটা কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবেন আপনারা এটা কি? যশোরেন। না, ত্রসরেণু নয়। ত্রসরেণু সমবায়ী কারণ হয় দ্বিয়নুক। দেখুন দ্বিয়নুক, দ্বিয়নুক বলে একটা পদার্থের কথা পড়া হয়েছে। দ্বিয়নুক কোথা থেকে উৎপন্ন হয়? পরমাণুদ্বয়ের সংযোগে দুটি পরমাণু পরমাণুদ্বয়ের থেকে দ্বিয়নুক উৎপন্ন হয়, তাহলে পরমাণু থেকে উৎপন্ন হয়েছে, তার মানে পরমাণু হলো দ্বিয়নুকের কি ধরনের কারণ? সমবায়ী কারণ। আর ওই পরমাণুতে রয়েছে সংযোগ, পরমাণুদ্বয়ের সংযোগ। সেই পরমাণুদ্বয়ের সংযোগ পরমাণুতে কোন সম্বন্ধে থাকে? অসমবায়ী সম্বন্ধ। সমবায় সম্বন্ধে থাকে। তাই পরমাণুদ্বয়ের সংযোগ হলো দ্বিয়নুকের প্রতি কি ধরনের কারণ? অসমবায়ী কারণ। আর অদৃষ্ট প্রভৃতি হলো নিমিত্ত কারণ। তাহলে এই কারণগুলোর দ্বারা যে কার্যটা জাত হচ্ছে তাকে আমরা কি বলবো? দ্বিয়নুক। দ্বিয়নুক। দেখুন প্রশ্নটা এসেছে তাই, দেখুন এখানে এটা কিন্তু ইন্টেলেকচুয়াল প্রশ্ন, মানে শুধু পড়ে নিলে হবে না, এক দুবার মানে ইয়ের মতো করে, মুখস্থর মতো করে বুঝতে হবে। পরমাণু হচ্ছে সমবায়ী কারণ, পরমাণুদ্বয়ের সংযোগ হলো অসমবায়ী কারণ, আর অদৃষ্ট হলো নিমিত্ত কারণ। তাহলে তৎ, তৎ বলতে যে কার্যটা সেটা কি? তৎপদেন কস্য বোধ ভবতি, নির্বিকল্পক বোধের বোধ হয় কি? সবিকল্পক বুদ্ধির বোধ হয় কি? বা ত্রসরেণুর বোধ হয় কি? না। এখানে কার বোধ হচ্ছে? এখানে তৎপদের দ্বারা কার বোধ হচ্ছে? দ্বিয়নুকের। হয়ে যাবে দ্বিয়নুক। ঠিক আছে। আচ্ছা, একটু আগে আমরা বলেছিলাম যে অসমবায়ী কারণ কে হতে পারে? একমাত্র ক্রিয়া ক্রিয়া আর গুণই অসমবায়ী হতে পারে। 2022 এই প্রশ্ন এসেছে। অসমবায়ী কারণত্বম ভবতি, মানে অসমবায়ী কারণ কারণত্ব হয় কার? দ্রব্যস্য, দ্রব্যের হয় কি? না, হয় না। সমবায়ী কারণ হয়। হ্যাঁ, ক্রিয়া এবং ক্রিয়া গুণায়োহ, ক্রিয়া এবং গুণের হয় কি? হ্যাঁ। আচ্ছা, বিশেষার সমবায় হয় কি? না। হয় না। অভাব এবং সমবায়ের হয় কি? না। ব্যাস, তারা ক্রিয়া এবং গুণ। আচ্ছা, ইন্দ্রিয়েণ অভাব প্রত্যক্ষে সন্নিকর্ষ ভবতি, ইন্দ্রিয়ের দ্বারা অভাবের যখন প্রত্যক্ষ হয় তখন কোন সন্নিকর্ষ হয়? বিশেষণ বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। আচ্ছা, এই অভাবের জায়গায় যদি সমবায় লিখে দেওয়া হয়, এটা কিন্তু তর্ক মানে এর মধ্যে নেই, লাইনের মধ্যে, কিন্তু সমবায় দিয়ে দিতেই পারে, যেহেতু সমবায় দিলে কি হবে? ইন্দ্রিয়ের দ্বারা সমবায়ের যখন প্রত্যক্ষ হয় তখন কোন সন্নিকর্ষ হবে? সমবায়। আরে সমবায়ের প্রত্যক্ষ, ইন্দ্রিয়ের দ্বারা সমবায়ের যখন প্রত্যক্ষ, আমরা একটু আগে বলেছি কথাটা, যে সমবায়ের যখন প্রত্যক্ষ হয় সেক্ষেত্রেও কিন্তু বিশেষ্য বিশেষণ ভাব সম্বন্ধ লাগে। সমবায় ইটসেলফ যে পদার্থটা, সেই পদার্থটার যে প্রত্যক্ষ, সেই প্রত্যক্ষ হতে গেলে কিন্তু বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষই কাজে লাগে। তাহলে ইন্দ্রিয়ের দ্বারা অভাব এবং সমবায় এই দুইয়ের যে প্রত্যক্ষ, সেই প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষই কিন্তু ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ হয় বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। ঠিক আছে, এটা উদাহরণ দিন, ভালো হয় তাহলে। একটা উদাহরণ দিই। দেখুন এই ধরুন এটা মুছে দিলাম এই জায়গাটা।
ধরুন চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা ঘটের প্রত্যক্ষ হলো প্রথমে, ঠিক আছে? চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা ঘটের প্রত্যক্ষ হলো। চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা ঘটের প্রত্যক্ষ হতে গেলে কোন সন্নিকর্ষ লাগে? সংযোগ সংযোগ সন্নিকর্ষ। লোক সন্নিকর্ষ লাগে। এখন এই ঘটের মধ্যে কি আছে? রূপ আছে। ওই ঘটে যে রূপ আছে কোন সম্বন্ধে আছে? সমবায় সম্বন্ধে। সমবায়। সমবায় সন্নিকর্ষ, সমবায় সম্বন্ধে। এখন প্রশ্ন হলো, এই যে সমবায়, এটা একটা পদার্থ তো, সপ্তবিধ পদার্থের মধ্যে এই পদার্থের উল্লেখ হয়েছে কিনা? হ্যাঁ। এখন এই সমবায়েরও যদি প্রত্যক্ষ হয়, দেখুন কোন কোন দার্শনিক সমবায়ের প্রত্যক্ষ মানে না, কোন কোন দার্শনিক মানেন। নৈয়ায়িকরা সমবায়ের প্রত্যক্ষ মেনেছেন। কারণ এই সমবায়ের যদি প্রত্যক্ষ হয় তাতে কোন সন্নিকর্ষ লাগবে? এই সমবায়ের প্রত্যক্ষ হলে কোন সন্নিকর্ষ লাগবে? দেখুন এই সমবায় সম্বন্ধটা কোথায় আছে? ঘটেও আছে, রূপেও আছে। এই সমবায় ঘটের মধ্যে কোন সম্বন্ধে থাকে? সমবায় সম্বন্ধটা ইটসেলফ ঘটে কোন সম্বন্ধে থাকে বলুন তো? স্বরূপ সম্বন্ধে থাকে। সমবায় সম্বন্ধটা ঘটে, সমবায় সম্বন্ধটা ইটসেলফ ওই ঘটে। আচ্ছা, এটা একটা উদাহরণ দিলে বোঝা যেতে পারে। ধরুন একটা ঘট আর একটা পট, দুটোর মধ্যে সংযোগ রয়েছে, দুটোর মধ্যে সংযোগ রয়েছে। তো সংযোগ কিন্তু ওই দুই পদার্থেই রয়েছে, ঘটেও রয়েছে, পটেও রয়েছে। এই সংযোগ ঘটে কোন সম্বন্ধে থাকে? আরে ঘটে সংযোগ একটা গুণ, গুণ দ্রব্যে কোন সম্বন্ধে থাকে? সমবায় সমবায় সম্বন্ধে। সমবায় সম্বন্ধে। তাহলে ওই সংযোগটা ঘটে সমবায় সম্বন্ধে থাকে, সংযোগটা পটে কোন সম্বন্ধে থাকবে? সেই একই সমবায় সম্বন্ধ, সমবায়। সমবায় সম- সমবায় সম্বন্ধ। এখন তার এখানে যখন আমরা বলছি যে ঘটে রূপ আছে কোন সম্বন্ধে? সমবায় সম্বন্ধে। সমবায় সম্বন্ধে। তার মানে ঘট এবং রূপের মধ্যে সম্বন্ধ হলো সমবায়। এখন এই সমবায় আমরা কি জানি? সম্বন্ধটা দ্বিনিষ্ঠ হয়, সম্বন্ধটা কিন্তু দুটোর মধ্যেই থাকবে। তাহলে এই যে সম্বন্ধ, সে যেমন ঘটেও আছে তেমন রূপেও আছে। এখন সমবায় সম্বন্ধটা ঘটে কোন সম্বন্ধে থাকবে, এটা প্রশ্ন। এখানে কিন্তু বলা হয়েছে সমবায় সম্বন্ধটা ঘটে থাকবে স্বরূপ সম্বন্ধে, ঠিক আছে? স্বরূপ ও সম্বন্ধে। আর সমবায় সম্বন্ধটা রূপে থাকবে স্বরূপ ও সম্বন্ধে। এই স্বরূপকে আমরা কি বলেছি? বিশেষ্যতা বা বিশেষণতা যে কোনো বলতে পারি, যেটা আমরা অভাবের ক্ষেত্রে বলছিলাম, বিশেষ্যতা বা বিশেষণতা। তাই বলা হচ্ছে চক্ষুর দ্বারা এই সমবায়ের যখন প্রত্যক্ষ হবে তখন সংযুক্ত বিশেষ্যতা বা সংযুক্ত বিশেষণতা, এই যে চক্ষুর সংযুক্ত হলো ঘট, সেই ঘটে সমবায় সম্বন্ধ রয়েছে কোন সম্বন্ধে? বিশেষ্যতা বা বিশেষণতা, যা কিছু একটা হতে পারে। তাই বলা সংযুক্ত বিশেষ্যতা বা সংযুক্ত বিশেষণতা, তার মানে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। তাই ইন্দ্রিয়ের দ্বারা সমবায়ের যখন প্রত্যক্ষ হবে সেখানে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ হলো সন্নিকর্ষ। যেমন অভাবের ক্ষেত্রে তেমনি সমবায়েরও ক্ষেত্রে। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, ব্যাস এইখানে আমাদের মোটামুটি যেটুকু আজকের প্ল্যান করা ছিল আমাদের হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। প্রশ্ন আছে কি কারো কোনো? ঠিক আছে, তাহলে আজকে আমরা এটাই এখানেই রাখি। ঠিক আছে, স্যার বলছি ওই অনুযোগী প্রতিযোগিতা যে বলছিলেন ওটা আরেকবার একটু বলুন, অনুযোগী আর প্রতিযোগী। হ্যাঁ দেখুন, যে কোনো সম্বন্ধ যখন আমরা করি না, সেই সম্বন্ধের দুটো তো সম্বন্ধই হয়, সম্বন্ধে দুটো সম্বন্ধই হয়। যেমন আমার হাতটা টেবিলে আছে, তাহলে হাত এবং টেবিলের মধ্যে সম্বন্ধ কি? সংযোগ। সংযোগ। সেই সংযোগ সম্বন্ধের সম্বন্ধী দুজন কারা? আমার হাত এবং টেবিল। এই যে দুজন সম্বন্ধী, এদের মধ্যে একজন হয় প্রতিযোগী আর একজন হয় অনুযোগী। কে হবে প্রতিযোগী? না, যে আছে সে প্রতিযোগী, আর যেখানে আছে সে হবে অনুযোগী। হাত এবং টেবিলের মধ্যে হাতটা টেবিলে আছে নাকি টেবিলটা হাতে আছে? হাতটা হাত টেবিলে। টেবিলে আছে। তাহলে ওইখানে যে সম্বন্ধটা, সংযোগ সম্বন্ধটা, তার প্রতিযোগী হবে হাত আর অনুযোগী হবে টেবিল। টেবিল। হ্যাঁ, যেখানে সম্বন্ধ সে হলো অনুযোগী আর যার সম্বন্ধ সে হলো প্রতিযোগী। মানে যে আছে সে প্রতিযোগী আর যেখানে আছে সে হলো অনুযোগী। ঠিক আছে, বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার, হ্যাঁ,
ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষং জন্মম জ্ঞানম, প্রথম ওখানে ইন্দ্রিয় 6 প্রকার ইন্দ্রিয় বললেন না? হ্যাঁ হ্যাঁ, 6 প্রকার ইন্দ্রিয়। হ্যাঁ, একটা বললেন যে মন, সেই মন ইন্দ্রিয়র দ্বারাও হতে পারে। প্রত্যক্ষ হয়। আমাদের আত্মাতে জ্ঞান উৎপন্ন হলো, একটা ঠিক আছে? উদাহরণ দিয়ে। হ্যাঁ, সেটাই, আচ্ছা। সেই উদাহরণই দিচ্ছি। আত্মাতে জ্ঞান উৎপন্ন হলো, হলো কিনা? জ্ঞান কোথায় উৎপন্ন হয়? ন্যায় বৈশেষিক মতে আত্মাতে। আত্মাতে। আত্মাতে জ্ঞান যে উৎপন্ন হলো, সেই জ্ঞানের উৎপন্ন হওয়ার জ্ঞানের উৎপত্তি হওয়ার পরে মনের দ্বারা তার প্রত্যক্ষ হয়। জ্ঞানের উৎপত্তি হওয়ার পরে মনের দ্বারা ওই জ্ঞানের প্রত্যক্ষ হয়, হয় বলেই ব্যবসায়ের পরে আবার অনুব্যবসায় হয়। আমাদের অনুব্যবসায় বলে একটা শব্দ আছে, আপনারা জানেন বা পড়তে পড়তে আসবে। হয় বলি, তার মানে জ্ঞানের প্রত্যক্ষ হচ্ছে, জ্ঞানের প্রত্যক্ষ তো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের দ্বারা হবে না, কার দ্বারা হবে? মনের দ্বারা হবে। আমাদের আত্মনিষ্ঠ যে গুণগুলো রয়েছে, আত্মনিষ্ঠ যে গুণগুলো রয়েছে, সেই গুণগুলোর প্রত্যক্ষ সবসময় মনের দ্বারা হয়, ঠিক আছে? এখন মনের দ্বারা যখন হবে, সেখানে সন্নিকর্ষ কি হবে? বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। মনের দ্বারা যখন জ্ঞানের প্রত্যক্ষ হচ্ছে, মনের দ্বারা যখন জ্ঞানের প্রত্যক্ষ হচ্ছে, বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ নয়, মনের সহিত মনের সহিত আগে আত্মার সম্বন্ধ হবে। মনের সহিত আত্মার কি সম্বন্ধ? সংযোগ। আর সেই আত্মাতে জ্ঞান কোন সম্বন্ধে রয়েছে? সমবায়। তাহলে টোটাল সম্বন্ধটা কি দাঁড়ালো? সংযুক্ত সংযুক্ত সমবায়। সমবায়। এইভাবে মানস প্রত্যক্ষ হয়, জ্ঞানের প্রত্যক্ষ হয় মনের দ্বারা। এরকমই ইচ্ছা, দ্বেষ, কৃতি, এইসব গুণগুলোরও মানস প্রত্যক্ষ হবে, ঠিক আছে? মনের দ্বারা যে প্রত্যক্ষ হয় তাকে বলা হয় মানস প্রত্যক্ষ। চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা যে প্রত্যক্ষ হয় তাকে বলা হয় চাক্ষুষ প্রত্যক্ষ। তেমনি ত্বগিন্দ্রিয়ের দ্বারা যে প্রত্যক্ষ হয় তাকে বলা হয় ত্বচ প্রত্যক্ষ। তেমনি মনের দ্বারা যে প্রত্যক্ষ হয় তাকে বলা হবে মানস প্রত্যক্ষ। ঠিক আছে, বোঝা গেল রাজশ্রী? হ্যাঁ। ঠিক আছে, বেশ, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখি। ঠিক আছে।